নমস্কার অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু দ্য অফিসিয়াল ইউটিউব চ্যানেল অফ ডব্লিউবিপিএসসি ওয়ালা। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। একটু গলার অবস্থা খারাপ। আহ, তো ফুড এসআই কেমিস্ট্রি ওয়ান শট রিভিশন তোমরা অনেকেই আমার কাছে চেয়েছো। আমাদের বিভিন্ন ভিডিওতে তোমরা কমেন্টে জানিয়েছো যে ওয়ান শট কেমিস্ট্রি আমাদের রিভিশন ভিডিও দরকার। তো এই ভিডিওতে তোমরা ফুড এসআই পরীক্ষা, যেটা তোমাদের 16 তারিখ এবং 17 তারিখ আছে, এই দুটো পরীক্ষার জন্য টোটাল কেমিস্ট্রি যে যে জায়গাগুলো দেখে যাবে, বা যে যে জায়গাগুলো থেকে আমাদের লাস্ট যে এক্সাম হয়েছিল সেখানে যে যে এমসিকিউ এসে সেইগুলো আমরা পুরো রিভিশন করে দেবো। ঠিক আছে, তো এই ক্লাসটা মূলত আমাদের ওয়ান লাইনার ফরম্যাটে হবে, যে যেগুলো করে গেলে এবং সেখান থেকে অ্যাডিশনাল কিছু ইনফরমেশন যেগুলো আমাদের দরকার, সেই জিনিসগুলো নিয়ে নিলেই তুমি টোটাল সিলেবাস এখান থেকে রিভিশন করে নিতে পারবে। ঠিক আছে, তো আজকে আমরা যেটা পড়ছি সেটা হচ্ছে ওয়ান শট রিভিশন কেমিস্ট্রি, যেখানে আমরা মোস্ট ইম্পর্টেন্ট বা মোস্ট রিপিটেড কোয়েশ্চেন যা বলো যেটা আমরা করব। ঠিক আছে, যেটা মোস্ট রিপিটেড অ্যান্ড ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স ফ্রম কেমিস্ট্রি, এই জায়গাটা আমরা এখান থেকে দেখব। চলো, তো আমরা শুরু করি। ফার্স্টে প্রথম দেখো, একটু তাড়াতাড়ি তাড়াতাড়ি আমরা জিনিস করে নেব। প্রথম কথা হচ্ছে যে ব্রাইন সলিউশন কি। ব্রাইন সলিউশন দিয়ে কিন্তু পরীক্ষাতে প্রশ্ন আসে। ব্রাইন সলিউশন হচ্ছে যদি জলের মধ্যে অতিরিক্ত পরিমাণে নুন মিশে থাকে বা সোডিয়াম ক্লোরাইড মিশে থাকে, তখন আমরা তাকে ব্রাইন সলিউশন বলি। তো ব্রাইন সলিউশনকে কি বলা হচ্ছে, যে স্ট্রং সলিউশন অফ দ্য সোডিয়াম ক্লোরাইড ইন ওয়াটার অ্যাবাউট 30%। তার মানে নর্মাল সোডিয়াম ক্লোরাইড যদি জলের মধ্যে থাকে তখন আমরা তাকে বলি স্যালাইন, আর সোডিয়াম ক্লোরাইড যদি বেশি থাকে তখন আমরা তাকে বলি ব্রাইন। তো ব্রাইন বললে তোমাদের NaCl বা সোডিয়াম ক্লোরাইড এটা অপশানে দেবে, যে জলের সাথে কাকে মেশালে ঠিক ব্রাইন সলিউশন তৈরি হয়, তো তুমি বলবে যে সোডিয়াম ক্লোরাইডকে মেশালে। নেক্সট, বেকিং পাউডার এবং বেকিং সোডা, এই দুটোর সংকেত ঠিক এবং কিভাবে তারা তৈরি হয়, এই জিনিসটা ইম্পর্টেন্ট। বেকিং পাউডার ইজ এ মিক্সচার অফ বেকিং সোডা অ্যান্ড টার্টারিক অ্যাসিড, এটা তোমরা জানো যে এবছর WBCS পরীক্ষাতে এটা এসছে। তো বেকিং সোডা কি, বেকিং সোডা হচ্ছে সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট বা সোডিয়াম বাইকার্বনেট, NaHCO3। তো NaHCO3 সাথে যখন তুমি টার্টারিক অ্যাসিড মেশাবে, আমাকে কমেন্টে বলবে যে টার্টারিক অ্যাসিডের প্রধান উৎস কি, কোথায় টার্টারিক অ্যাসিড মেনলি পাওয়া যায়। ঠিক, তো বেকিং সোডার সাথে টার্টারিক অ্যাসিড মিক্স আপ করলে আমরা বেকিং পাউডার পাই। আর ওয়াশিং সোডা কি জিনিস, সোডিয়াম কার্বনেট ডেকাহাইড্রেট, Na2CO3.NH2। এই দুটো সংকেত ভালো করে দেখে যাবে। এই সংকেত থেকে কিন্তু পরীক্ষাতে একটা কোয়েশ্চেন তোমাদের দেবে। নেক্সট, পরেরটা হচ্ছে অ্যান্টাসিড কি জিনিস, যে আমরা টক জাতীয় খাবার, ঝাল জাতীয় খাবার খেলে আমাদের পাকস্থলীতে HCl বেশি পরিমাণে সিক্রেট হতে থাকে। ওই জন্য পাকস্থলীর যে পিএইচ লেভেল আছে সেই পিএইচ লেভেল কমে যায়, তার মানে অ্যাসিডিটি বৃদ্ধি পায়। তো সেই পিএইচ লেভেলকে বাড়ানোর জন্য আমরা জেলোসিল বা অ্যান্টাসিড খাই, যেটা বেসিক্যালি একটা ক্ষার, যেটাকে বলা হয় মিল্ক অফ ম্যাগনেসিয়াম, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, MgOH2। ঠিক আছে, সেটাকে অ্যান্টাসিড বলে। অ্যান্টাসিড আমাদের নিউট্রালাইজ করে কাকে, অ্যাসিডিটিকে, এবং পিএইচ যে লেভেল আছে সেই পিএইচ লেভেলকে নিউট্রাল করতে সাহায্য করে। নেক্সট, ব্লিচিং পাউডার কি জিনিস। ব্লিচিং পাউডার হচ্ছে, আমরা জানি যে কীটনাশক হিসাবে বা জীবাণুনাশক হিসাবে ব্যবহার করা হয়। ব্লিচিং পাউডার কিভাবে তৈরি করা হয়, সেটা হচ্ছে স্লেগ লাইম। স্লেগ লাইম মানে হচ্ছে কলিচুন বা চুন জল, ক্যালসিয়াম হাইড্রক্সাইড, সেই ক্যালসিয়াম হাইড্রক্সাইডের ওপর থেকে ক্লোরিন গ্যাস চালনা করে, ঠিক, ক্যালসিয়াম হাইড্রক্সাইড এইটা এইটা হতে হবে হচ্ছে ড্রাই। ক্যালসিয়াম হাইড্রক্সাইডকে ড্রাই হতে হবে। ঠিক, এটা ওয়েট হলে হবে না, ক্যালসিয়াম হাইড্রক্সাইড ড্রাই, প্লাস এর মধ্যে দিয়ে ক্লোরিন গ্যাস যদি আমরা চালনা করি তাহলে আমাদের তৈরি হবে CaOClCl। ঠিক, এই ব্লিচিং পাউডারের মধ্যে কি থাকে, ন্যাসেন্ট ক্লোরিন থাকে, জায়োমান ক্লোরিন, যেটাকে আমরা বলি ন্যাসেন্ট ক্লোরিন। এই ন্যাসেন্ট ক্লোরিনই আমাদের ওজোন স্তর ক্ষয়ের জন্য দায়ী। হ্যাঁ, এইটা থাকে বলে ব্লিচিং পাউডারের একটা পাঞ্জেন্ট স্মেল হয়। তোমাকে জিজ্ঞেস করবে যে ব্লিচিং পাউডারের যে গন্ধটা তুমি পাও, সেই গন্ধটা কিসের জন্য পাওয়া যায়, তুমি বলবে ন্যাসেন্ট ক্লোরিনের জন্য সেই গন্ধটা মেনলি পাওয়া যায়। রাইট, এটা বেশ। তো ব্লিচিং পাউডার সেটা কলিচুনের ওপর থেকে ক্লোরিন গ্যাসকে চালনা করে তৈরি করা হয়। আচ্ছা, 20 পয়েন্ট জিনিসটা কি, যদিও 20 পয়েন্ট এই জিনিসটা আমাদের অন্য সাবজেক্টের চ্যাপ্টারের বিষয়। তো 20 পয়েন্ট হচ্ছে এমন একটা জিনিস যে আয়রন জাতীয় বা ফেরোম্যাগনেটিক সাবস্টেন্স যারা আছে, যারা মানে যাদেরকে চুম্বক আকৃষ্ট করতে পারে, তো সেই ধরনের সাবস্টেন্সকে প্রচণ্ড হিট দিলে, ঠিক আছে, বা তার টেম্পারেচার বাড়ালে তার ম্যাগনেটিজম প্রপার্টি পুরো নষ্ট হয়ে যায়। সেই পয়েন্টে বা যেই বিন্দুতে গিয়ে কোনো একটা ফেরোম্যাগনেটিক সাবস্টেন্স, লোহা জাতীয় কোনো একটা পদার্থ, তার চুম্বকত্ব নষ্ট হয়ে যায়, সেই পয়েন্টটাকে বলা হয় হচ্ছে কিউডি পয়েন্ট। তো কিউডি পয়েন্ট লোহার ক্ষেত্রে কত, প্রায় 770 ডিগ্রি সেন্টিগ্রেড বা 1043 কেলভিন। এই কিউডি পয়েন্ট লোহাটা ইম্পর্টেন্ট, এটা জানতে চায় পরীক্ষায়। রাইট, নেক্সট, পরের জিনিস দেখি আমরা, জিপসাম আর প্লাস্টার অফ প্যারিস, এই দুটো সংকেত
তাদের মধ্যে থাকা জলের অনুপাত এবং জিপসাম প্লাস্টার অফ প্যারিস কিভাবে উৎপন্ন হয় এটা, এই 3-4টে জিনিস জিপসাম প্লাস্টার অফ প্যারিস থেকে আসবেই। সিমেন্টের মধ্যে জিপসাম কেন ব্যবহার করা হয়? টু প্রিভেন্ট দ্য র্যাপিড সেটিং, মানে সিমেন্টকে জমাট বাঁধতে দেয় না। সিমেন্টের প্রধান উপাদান কি? চুনাপাথর, ক্যালসিয়াম কার্বনেট। ঠিক আছে, এগুলো আমি সবকিছু লিখছি না, আমি গড় করে রিভিশনের মতো করে আমি ডিসকাস করে যাচ্ছি। তোমরা যখন এই ভিডিও দেখবে, ঠিক, তোমরা প্লেব্যাক স্পিড বাড়িয়ে কমিয়ে তোমরা তোমাদের মতো করে খাতাতে নোট বানিয়ে নিও। ঠিক, চলো। জিপসাম কেমিক্যালি কি? ক্যালসিয়াম সালফেট 2H2, এইটা হচ্ছে জিপসাম। তো জিপসামে 2 অণু জল থাকে। আর প্লাস্টার অফ প্যারিসে কি? ক্যালসিয়াম সালফেট 1/2H2, তার মানে জিপসাম এবং প্লাস্টার অফ প্যারিসে জলের অনুপাত 2:1/2। ওকে, এইটা 2:1/2, রাইট? আচ্ছা, তো জিপসামকে আমরা যদি 120 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে হিট করি তখন আমাদের প্লাস্টার অফ প্যারিস তৈরি হবে, ওটা আমাদের পরে আছে। আচ্ছা, ব্লু ভিট্রিয়ল কি? ব্লু ভিট্রিয়ল দিয়ে পরীক্ষায় বহুবার কোয়েশ্চেন এসছে। ব্লু ভিট্রিয়ল হচ্ছে কপার সালফেট 5S2, CuSO4.5S2। এবার একটা কোয়েশ্চেন এরকম ভাবে আসে যে ব্লু ভিট্রিয়লকে তুমি যদি তাপ দাও, হিট দাও, তো তখন কি হবে? এর মধ্যে থেকে যে ওয়াটার আছে, জলটা আছে, সেই জলটা জলীয় বাষ্প হিসেবে বাইরে বেরিয়ে যাবে। তো নর্মাল কপার সালফেট পেন্টাহাইড্রেট বা শোধক কপার সালফেট, তার কালারটা হচ্ছে ব্লু, সেই কারণে তাকে ব্লু ভিট্রিয়ল বলা হয়। ঠিক, আর যদি তাপ দিই, এই জলীয় বাষ্পটা মানে জলটা জলীয় বাষ্পরূপে যদি বাইরে বেরিয়ে যায়, তখন এই কপার সালফেটের কোনো কালার থাকে না, সেটা বর্ণহীন হয়ে যায়। ঠিক আছে, তো তোমাকে জিজ্ঞেস করবে যে অ্যানহাইড্রাস কপার সালফেট, মানে শুধুমাত্র CuSO4, 5S2 নেই, এটার কালার কি? বলবে তুমি কালারলেস বেক্স। তো বলছে জোসেফ অ্যাসপিন পেটেন্টেড দ্য ফার্স্ট ট্রু আর্টিফিশিয়াল সিমেন্ট। ফার্স্ট আর্টিফিশিয়াল সিমেন্টকে তৈরি করেছে, তার নাম এখানে ইম্পর্টেন্ট, যদিও এটা খুব একটা বেশি আসে না। নেক্সট, কমন সল্ট বলছে বিকাম স্টিকি ডিউরিং দ্য রেইনি সিজন, হ্যাঁ, ইন দ্য প্রেজেন্স অফ ম্যাগনেসিয়াম ক্লোরাইড। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, যে আমরা যদি কোনো একটা নুনের কন্টেনারকে খোলা অবস্থায় রাখি, ঠিক আছে, তো বর্ষাকালে দেখা যায় যে তার মধ্যে জল ঢুকে যায়। এই যে জলটা ঢুকে গেল, তো এটা সল্টের কি প্রপার্টির জন্য হয়? বলা হয় হচ্ছে ডেলিকুইসেন্স প্রপার্টি। তো সল্ট বা ক্লোরাইড রিলেটেড যে কটা জিনিস আছে, সোডিয়াম ক্লোরাইড, ম্যাগনেসিয়াম ক্লোরাইড, এগুলো তো তারা জলকে অ্যাবজর্ব করতে পারে এবং জলের মধ্যে গুলতেও পারে। তো দ্যাটস ওয়াই তাদেরকে বলা হয় ডেলিকুইসেন্ট সাবস্টেন্স। ঠিক, তার মানে নুনে জল ধরে যায় কেন? কারণ তার মধ্যে ম্যাগনেসিয়াম ক্লোরাইডের ইম্পুরিটি থাকে। এই ম্যাগনেসিয়াম ক্লোরাইড একটা ডেলিকুইসেন্ট সাবস্টেন্স, সেই কারণের জন্য। ঠিক, আর আরেকটা জিনিস আছে সালফুরিক অ্যাসিড, H2SO4, যারা কি হয়, মানে যাদেরকে বাংলাতে বলা হয় জলাকর্ষী, ইংরেজিতে বলা হয় হাইগ্রোস্কোপিক। তো তারা কি? তারা শুধুমাত্র জলকে অ্যাবজর্ব করতে পারে, কিন্তু জলের মধ্যে গুলবে না। সালফুরিক অ্যাসিডের খাবার কি? জল। তো তাকে যার মধ্যে তুমি মিক্স আপ করবে, কোনো কেমিক্যালস বলো বা আমাদের স্কিনের ওপরে পড়লো, তো তারা সেল থেকে শুধুমাত্র ওয়াটারকে টেনে নেবে, জলকে টেনে নেবে। গেল এইটা। নেক্সট, পরের জিনিস দেখো, গ্রিন ভিট্রিয়ল। এই ভিট্রিয়ল নিয়ে যতগুলো জিনিস আছে প্রত্যেকটার নাম একটুখানি ভালো করে দেখে যাবে। গ্রিন ভিট্রিয়ল কাকে বলা হয়? FeSO4.7H2। এই যে সালফুরিক অ্যাসিড, সালফুরিক অ্যাসিড, ঠিক, তোমাদের একটা শর্টসে আমি দেখিয়েছিলাম যে আমাদের আগেরকার দিনের অ্যালকেমিস্ট যারা ছিলেন, তারা এই গ্রিন ভিট্রিয়ল FeSO4.7H2 এখান থেকে সালফুরিক অ্যাসিড তৈরি করতেন, যেই জন্য তাকে অয়েল অফ ভিট্রিয়ল বলা হয়। ভিট্রিয়ল কথাটার মানে বেসিক্যালি একটা কেলাস, এই জিনিসটা হচ্ছে সবুজ কালারের একটা ক্রিস্টাল সাবস্টেন্স। ঠিক আছে, সেখান থেকে সালফুরিক অ্যাসিড তৈরি করা হয় বলে তাকে আমাদের অয়েল অফ ভিট্রিয়ল বলা হয়। ঠিক, যেমন ZnSO4.7H2 এর কথা যদি আমি বলি, এইটাকে বলা হয় হচ্ছে হোয়াইট ভিট্রিয়ল। কি বলছি? ZnSO4.7H2, এটার নাম কি? এটার নাম হচ্ছে হোয়াইট ভিট্রিয়ল। এইগুলো জাস্ট তাদের যে কালার আছে, সেই কালারের ওপর বেস করে তাদের নামগুলো হয়। ঠিক আছে, একটু জাস্ট দেখে যাবে। আচ্ছা, গ্লাস কি? গ্লাস হচ্ছে একটা সুপার কুলড লিকুইড। ঠিক আছে, এটা মাথায় রাখবে। কাঁচ, সেটার কেমিক্যাল কম্পোজিশন সোডিয়াম সিলিকেট, ক্যালসিয়াম সিলিকেট, এবং কাঁচ তৈরির সময় কোন গ্যাসীয় পদার্থ বাইরে বার হয়ে যায় সেটা বলবে কার্বন ডাই অক্সাইড। ঠিক আছে, আচ্ছা, নেক্সট পরেরটা হচ্ছে পিঁপড়ের হুলে, মৌমাছির হুলে কোন অ্যাসিড থাকে? ফর্মিক অ্যাসিড। অপশানে ফর্মিক অ্যাসিড না থেকে নতুনভাবে অপশান দিতে পারে, সেটাকে বলা হয় হচ্ছে মিথানোইক অ্যাসিড। এই যে যেটা এখানে লেখা আছে, ওকে, আরেকবার লিখে দিলাম, মিথানোইক অ্যাসিড। এই মিথানোইক অ্যাসিড ফর্মিক অ্যাসিডের আরেকটা নাম। ঠিক আছে, তো দাঁতের কেমিক্যাল কম্পোজিশন কি আছে ভাই? ক্যালসিয়াম ফসফেট আছে, ক্যালসিয়াম ফসফেট। অ্যান্টাসিড হিসেবে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, এটা মিল্ক অফ ম্যাগনেসিয়া, যেটা আগে বললাম, এটা ব্যবহার করা হয়। ঠিক আছে, পরেরটা বলছে নিউক্লিয়ন। নিউক্লিয়ন মানে কি? নিউক্লিয়ন মানে হচ্ছে নিউক্লিয়াসের মধ্যে যে পার্টিকেল থাকে, মানে প্রোটন, নিউট্রন। তো নিউক্লিয়ারের মধ্যে কোনটা পড়বে না যদি জিজ্ঞেস করে, অপশানে থাকবে ইলেকট্রন, পজিট্রন, এরকম ভাবে। তো এখানে আমাদের এটা লেখা আছে, কারণ ইলেকট্রন তার অ্যান্টি পার্টিকেল হলো এটা, এবং সেটা অরবিটে থাকে, সেটা নিউক্লিয়াসের মধ্যে থাকে না, সেই কারণে তারা নিউক্লিয়ন নয়। তোমাকে জিজ্ঞেস করবে যে নিউক্লিয়ন কারা কারা, তুমি বলো, বলবে প্রোটন প্লাস নিউট্রন পার্টিকেল,
এদেরকে আমরা নিউক্লিয়ন বলে থাকি। গেল? আচ্ছা, বেকিং সোডা তো আমরা বলেই দিলাম। নেক্সট পরেরটা দেখি আমরা। আচ্ছা, অধাতু হওয়া সত্ত্বেও কারেন্ট ক্যারি করে কে বলো? তো বহুবার এই কোয়েশ্চেন পরীক্ষায় এসছে যে গ্রাফাইট ইজ এ ভেরি গুড কন্ডাক্টর অফ ইলেকট্রিসিটি। গ্রাফাইট বেসিক্যালি কি দিয়ে তৈরি হয়? কার অ্যালোট্রপ? তোমরা কমেন্টে বলো। ঠিক আছে, পরেরটা কি বলছে যে মেটালস লাইক গোল্ড প্ল্যাটিনাম প্লেসড অ্যাট দ্য বটম অফ দ্য অ্যাক্টিভিটি সিরিজ আর নোন অ্যাজ দ্য নোবেল মেটাল। ইলেকট্রোকেমিক্যাল সিরিজ বা অ্যাক্টিভিটি সিরিজে দেখলে এই গোল্ড, সিলভার, প্ল্যাটিনাম, কপার, মার্কারি, ঠিক আছে, ক্যাডমিয়াম, এরা কি হয়? এরা ইলেকট্রোকেমিক্যাল সিরিজের একদম তলায় অবস্থিত। তো যারা তলায় অবস্থিত আছে তারা নোবেল মেটাল এই অর্থে যে তারা কম সক্রিয়, কোনো কেমিক্যাল রিয়াকশনে তারা পার্টিসিপেট করতে চায় না। ঠিক আছে, গেল? তো সেইটা হচ্ছে এই জিনিসটা যে গোল্ড, প্ল্যাটিনাম তাদেরকে প্লেস করা হয় ইলেকট্রোকেমিক্যাল সিরিজে, এই জন্য তারা ক্যাথোডে তাড়াতাড়ি মুক্ত হয় যখন তাদের আমরা তড়িৎ বিশ্লেষণ করব। তো তারা নর্মাল ধাতু অবস্থায় থাকতে চায়, তারা কখনো কেমিক্যাল রিয়াকশনে পার্টিসিপেট করতে চাইবে না। নেক্সট পরেরটা বলছে যে হাইড্রোজেন একটা নন মেটাল হওয়া সত্ত্বেও হাইড্রোজেন মেটাল নন মেটাল দুটো হিসেবেই ব্যবহার করতে পারে, এবং হাইড্রোজেনকে নটি এলিমেন্ট বা দুষ্টু মৌল এই কারণে বলা হয় যে আধুনিক পর্যায় সারণী দেখলে হাইড্রোজেন গ্রুপ নাম্বার 1 এবং গ্রুপ নাম্বার 17, 1 নম্বর গ্রুপ এবং 17 নম্বর গ্রুপ, দুটো গ্রুপেই হাইড্রোজেনকে প্লেস করা থাকে। সেই জন্য হাইড্রোজেন যখন H+ আয়ন রূপে বিহেভ করবে, H+ মানে হাইড্রোজেন আমরা জানি যে কে কক্ষপথে একটা ইলেকট্রন আসে। ওকে, তাহলে কে কক্ষপথে একটা ইলেকট্রন থাকলে H+ যখন থাকবে তখন আমরা তাকে বলবো হাইড্রোজেন আয়ন, তখন আমরা তাকে বলবো হাইড্রোজেন আয়ন। আর H- হিসেবে যখন থাকবে তখন আমরা তাকে বলবো হাইড্রাইড আয়ন। এবার ভালো করে বোঝো, এই যে হাইড্রোজেন আয়ন এবং হাইড্রাইড আয়ন আছে, যখন তারা হাইড্রোজেন আয়ন হিসেবে আছে তখন তারা মেটাল হিসেবে বিহেভ করছে, যখন তারা হাইড্রাইড আয়ন হিসেবে আছে তখন সেটা নন মেটাল হিসেবে বিহেভ করছে। তাহলে হাইড্রোজেন এমন একটা জিনিস যে মেটাল এবং নন মেটাল তারা দুটো রূপেই কিন্তু কাজ করতে পারে বা দুটো রূপেই তারা বিহেভ করতে পারে। গেল? এ হচ্ছে কনসেপ্ট আমাদের। নেক্সট পরেরটা দেখি আমরা। পরেরটা বলছে আমাদের এরকম, হ্যাঁ, যে আমাদের কয়লার মধ্যে ঠিক সব থেকে বেস্ট কোয়ালিটির কোল কোনটা? বলবে কয়লা তো 4 রকমের হয়, অ্যান্থ্রাসাইট, লিগনাইট, বিটুমিনাস, পিট। তো সব থেকে বেস্ট কোয়ালিটি কোল হচ্ছে অ্যান্থ্রাসাইট কোল, যার মধ্যে ভোলাটাইল ম্যাটার বা ইম্পিউরিটি সব থেকে কম থাকে, কার্বনের পরিমাণ সব থেকে বেশি থাকে। ঠিক আছে, ব্রাউন কোল কাকে বলা হয়? লিগনাইট কোলকে বলা হয়। ডোমেস্টিক কোল হিসেবে আমরা কাকে ব্যবহার করি? বিটুমিনাস কোল ব্যবহার করি। আর সব থেকে নিকৃষ্ট মানের কয়লা, কার্বনের পার্সেন্টেজ সব থেকে কম, সেটা হচ্ছে পিট। এই 4টে ইনফরমেশন নর্মালি একটুখানি মাথায় রাখবে। ঠিক আছে, নেক্সট পরেরটা দেখি আমরা। বলছে ওয়াটার সলিউবল মেটাল হাইড্রোক্সাইড আর নোন অ্যাজ অ্যালকালি। আচ্ছা, বেস এবং অ্যালকালির মধ্যে বেসিক্যালি ডিফারেন্স কি আছে? বেস মানে হচ্ছে যাদের মধ্যে হাইড্রক্সিল মূলক থাকবে, OH- থাকবে, তারাই বেস। কিন্তু অ্যালকালি হতে গেলে কি বলবো? যে বেস তার মধ্যে জল অ্যাড করব, যদি বেস জলের মধ্যে গুলে যায় তখন আমরা তাকে বলবো অ্যালকালি। তো সোডিয়াম হাইড্রক্সাইড, KOH, এইগুলো মানে গ্রুপ 1-এ যতগুলো মেটাল আছে, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, তাদের সাথে জল যোগ করলে প্রথমে হবে বেস। ঠিক, এবং তারা জলের মধ্যে গুলছে সেই কারণে তারা অ্যালকালিও। ঠিক আছে, তো গ্রুপ 1 মেটালরা বেস এবং অ্যালকালি দুটোই। ঠিক আছে, যেমন অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইড, ক্যালসিয়াম হাইড্রক্সাইড, এরা হচ্ছে বেসিক্যালি বেস, কিন্তু এরা অ্যালকালি নয়। এরা হলো বেস কিন্তু অ্যালকালি নয়। বেস কেন? কারণ তাদের মধ্যে OH মূলক আছে, এই জন্য তারা ক্ষারক। কিন্তু অ্যালকালি নয় কেন? কারণ এদের মধ্যে জল দিলে তারা গুলবে না। ঠিক আছে, কিন্তু এদের মধ্যে জল দিলে গুলবে। তো এরকম প্রশ্ন থাকতে পারে যে নিচের 4টের মধ্যে কোনটা বেস, নিচের 4টের মধ্যে কোনটা অ্যালকালি, তুমি বলো। তো সেরকম ভাবে কিন্তু দেখে শুনে ভেবেচিন্তে উত্তর দেবে। নেক্সট আমাদের কি বলছে? দ্য অক্সাইড হুইচ এক্সিবিট দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ বোথ অ্যাসিড অ্যান্ড বেস আর কল দ্য অ্যাম্ফোটেরিক অক্সাইড। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অ্যাম্ফোটেরিক অক্সাইড বা উভধর্মী অক্সাইড কারা? যে যারা জলের সাথে বিক্রিয়া করে অ্যাসিড বেস দুটোই তৈরি করতে পারে, বা উল্টোভাবে ভাবো অ্যাসিড এবং বেসের সাথে রিয়াকশন করে জল তৈরি করতে পারে। তার মানে জিঙ্ক অক্সাইড, অ্যালুমিনিয়াম অক্সাইড, এই দুটো কিন্তু পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। একটা হচ্ছে জিঙ্ক অক্সাইড, একটা হচ্ছে অ্যালুমিনিয়াম অক্সাইড, Al2O3, যারা অ্যাম্ফোটেরিক উভধর্মী, অ্যাসিড বেস দুটো রূপেই কাজ করে। ঠিক আছে, রুবি এবং স্যাফাইর, রুবি এবং স্যাফাইর মানে হচ্ছে রত্ন, এইগুলো। ঠিক, রুবি এবং স্যাফাইর মানে হচ্ছে নীলা। এগুলো কি? এগুলো হচ্ছে বেসিক্যালি অ্যালুমিনা, মানে অ্যালুমিনিয়াম অক্সাইড। ফর্মুলা যদি জানতে চাই সেটা আমাদের এই যে Al2O3 লিখলাম, এটা হবে। ঠিক আছে, গেল? তো এইগুলো একটু কোয়ালিটি কোয়েশ্চেন। নেক্সট পরেরটা বলছে যে কোন ধাতুকে জলের মধ্যে ছেড়ে দিলে তারা আগুন জ্বালিয়ে দেবে? তো সেটা হচ্ছে সোডিয়াম। ঠিক আছে, তো সোডিয়াম, পটাশিয়াম, এই মেটালগুলোকে ল্যাবরেটরিতে কি করা হয়? কেরোসিন তেলের মধ্যে বেসিক্যালি সংরক্ষণ করে রাখা হয়। গেল? আচ্ছা, এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। পচা ডিমের গন্ধযুক্ত গ্যাস কোন গ্যাস আছে? হাইড্রোজেন সালফাইড। গ্যাসগুলোর গন্ধ একটুখানি ভালো করে দেখে যাবে। ক্লোরিনের যেমন পাঞ্জেন্ট স্মেল,
অ্যামোনিয়া গ্যাস তার পাঞ্জেন্ট স্মেল, ক্লোরিনের কালার হচ্ছে সবুজাভ হলুদ মানে গ্রিনিশ ইয়েলো, হ্যাঁ। কার্বন ডাইঅক্সাইড যেমন বর্ণহীন গন্ধহীন কালারলেস গ্যাস, লিকুইড অক্সিজেন যেমন নীল কালার, ওজোন গ্যাস যেমন মাছের আঁশের মতো গন্ধ, আর পচা মাছের মতো গন্ধ বললে সেটা হবে ফসফিন, যেটা এই বছর আমাদের ডাব্লিউপির পরীক্ষাতে এসছে, ডাব্লিউপি নয় সরি কেপিএসআই এর পরীক্ষাতে এসছে, গেল এটা। নেক্সট পরেরটা আমাদের কি বলছে, তো সেই কারণে সোডিয়াম পটাশিয়ামকে আমাদের আমাদের নর্মাল ল্যাবরেটরিতে কেরোসিন তেলের মধ্যে সংরক্ষণ করে রাখা হয়, এটা গেল। আচ্ছা নেক্সট বলছে গান পাউডার। গান পাউডার মানে কি ভাই? গান পাউডার মানে হচ্ছে বারুদ। তো বারুদের মধ্যে কি উপাদান থাকে? পটাশিয়াম নাইট্রেট, সালফার এবং চারকোল। ঠিক তো কি বলছি, বারুদের মধ্যে থাকে পটাশিয়াম নাইট্রেট KNO3, ঠিক আছে, সালফার প্লাস চারকোল, এইটা ওকে, এইটা হচ্ছে বারুদের কম্পোজিশন। নেক্সট পরেরটা কি? রয়্যাল ওয়াটার বা অ্যাকোয়ারিজিয়া কি জিনিস? অ্যাকোয়ারিজিয়া বা রয়্যাল ওয়াটার কি জিনিস? সেটা হচ্ছে সোনা রূপা প্ল্যাটিনাম এগুলোকে মিক্স আপ, সেইগুলোকে গোলানোর জন্য আমাদের ল্যাবরেটরিতে যেটা ব্যবহার করা হয় সেটাকে বলা হয় অম্লরাজ। তো অম্লরাজের কেমিক্যাল কম্পোজিশন দরকার, যে সেটা 1 ইউনিট নাইট্রিক অ্যাসিড এবং 3 ইউনিট হাইড্রোক্লোরিক অ্যাসিড ভলিউম রেশিওতে, এটা V/V তে, ঠিক, এবং সেটা কনসেন্ট্রেট হতে হবে, গাঢ় হতে হবে। তার মানে গাঢ় নাইট্রিক অ্যাসিড এবং গাঢ় সালফুরিক অ্যাসিড, কি বলছি, গাঢ় নাইট্রিক অ্যাসিড গাঢ় সালফুরিক অ্যাসিডের মিক্সচার, ঠিক, ভলিউম অনুপাত। তার মানে নাইট্রিক অ্যাসিড যদি 30 ml নিই, হাইড্রোক্লোরিক অ্যাসিড আমাদের নিতে হবে 90 ml, ঠিক আছে। তাহলে 30 মানে 1 ইউনিট, 90 মানে 3 ইউনিট, গেল এটা, ঠিক। নেক্সট বলছে ম্যাগনেসিয়াম ইজ প্রেজেন্ট ইন ক্লোরোফিল। ক্লোরোফিলের মধ্যে কোন ধাতু থাকে? বহুবার এসছে পরীক্ষা, এগুলো যা বলছি সব আমাদের স্টেট পিএসসিতে রিপিটেড কোয়েশ্চেন, ঠিক আছে। তো আয়রন কনস্টিটিউন্ট অফ দ্য হিমোগ্লোবিন। তো হিমোগ্লোবিনের মধ্যে কে থাকে? আয়রন থাকে, এবং আয়রনের কোন ভাগ থাকে? Fe2+ থাকে। তো গ্যালিয়াম এবং সিজিয়াম তাদের মেল্টিং পয়েন্ট খুব লো। গ্যালিয়াম এবং মার্কারি তারা ঘরের উষ্ণতায় দুটো তরল ধাতু, ঠিক আছে। যে তোমাদের বললো যে লিকুইড মেটালের নাম দাও, রুম টেম্পারেচারে লিকুইড অবস্থায় থাকে, সেখানে তুমি দেখলে যে মার্কারি অপশানে নেই, তো মার্কারি অপশানে না থাকলে সেখানে আমাদের গ্যালিয়াম উত্তর হবে, ওকে, ঠিক আছে। তো এই জিনিসটা দরকার। চলো পরেরটা, মানে হাতের তালুতে রাখলেই তারা গলে যাবে, ঠিক আছে। নেক্সট পরেরটা কি বলছে দেখো, বলছে H2SO4 যখন KNO3 তে তুমি অ্যাড করবে, H2SO4 অ্যাডেড টু ড্রাই KNO3, এটা বহুবার পরীক্ষাতে এসছে। দেখো কনসেপ্ট হচ্ছে আমাদের সালফুরিক অ্যাসিড আছে, H2SO4 আছে, তো H2SO4 কে তুমি KNO3 মানে পটাশিয়াম নাইট্রেট এর মধ্যে যখন তুমি অ্যাড করছো, জাস্ট এটা তৈরি হবে K2SO4, ঠিক আছে, K2SO4 তৈরি হবে প্লাস H2O তৈরি হবে প্লাস NO2 তৈরি হবে। এই যে নাইট্রোজেন ডাইঅক্সাইডটা তৈরি হচ্ছে, এই নাইট্রোজেন ডাইঅক্সাইডের কালার হচ্ছে ব্রাউন কালার। কি টাইপের ব্রাউন? বলবে রেডিশ ব্রাউন কালার, ওকে, রেডিশ ব্রাউন, লালচে বাদামি বর্ণের গ্যাস, ঠিক। তো তুমি অবজারভেশন কি দেখবে? বলবে যে H2SO4 কে যখন আমি পটাশিয়াম নাইট্রেটের মধ্যে যোগ করব, তো তখন আমাদের পটাশিয়াম সালফেট জল এবং নাইট্রোজেন ডাইঅক্সাইড তৈরি হবে। অবজারভেশন কি? লালচে বাদামি বর্ণের NO2 গ্যাস তৈরি হবে। একইভাবে এই প্রশ্নটা এরকমভাবে আসে, ধরো তোমার কাছে জিঙ্ক নাইট্রেট আছে ZnNO3(2), এই জিঙ্ক নাইট্রেটকে যখন তুমি হিট করছো, জিঙ্ক নাইট্রেটকে যখন তুমি হিট করছো, তখন এখান থেকে তৈরি হবে জিঙ্ক অক্সাইড প্লাস নাইট্রোজেন ডাইঅক্সাইড। আমি ব্যালেন্স করলাম না। একইভাবে একটা জিঙ্ক নাইট্রেটকে টেস্ট টিউবে নিয়ে হিট করলে টেস্ট টিউবের গা থেকে দেখবে একটা রেডিশ ব্রাউন কালারের গ্যাস বেরোচ্ছে, তো সেটা কোন গ্যাস? নাইট্রোজেন ডাইঅক্সাইডের গ্যাস। মাইন্ড ইট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। চলো পরেরটা আমাদের কি বলছে, গ্যালভানাইজেশন কি প্রসেস বাই লোহার ওপরে জিঙ্কের প্রলেপ লাগানো, এটাকে গ্যালভানাইজেশন বলে। তো গ্যালভানাইজ করার আগে লোহাকে কি দিয়ে ওয়াশ করতে হয়? বলবে হাইড্রোক্লোরিক অ্যাসিড HCl দিয়ে ওয়াশ করতে হয়, ঠিক আছে, এটা গ্যালভানাইজেশন গেল। তো কমন সল্ট সেটা হচ্ছে নিউট্রাল সল্ট। নিউট্রাল সল্ট এই কারণে, কারণ একটা স্ট্রং অ্যাসিড এবং স্ট্রং বেসের কম্পোজিশনে কমন সল্ট তৈরি করা হয়। যেমন আমরা কমন সল্ট তৈরি করতে গেলে কি বলবো? NaOH বলবো। NaOH হচ্ছে একটা তীব্র ক্ষার, দ্যাটস ওয়াই আমি স্ট্রং বেস লিখলাম। প্লাস আমাদের দরকার হচ্ছে HCl। HCl কি? তুমি বলবে একটা স্ট্রং অ্যাসিড। তাহলে স্ট্রং বেস এবং স্ট্রং অ্যাসিড এই দুটো বিক্রিয়া করে তৈরি করবে আমাদের সল্ট, ঠিক আছে। এটা কি? নিউট্রাল সল্ট। NS বললাম, প্লাস এখান থেকে তৈরি হবে হচ্ছে আমাদের ওয়াটার। এবং এই যে টোটাল সিস্টেমটা আছে, এই টোটাল সিস্টেমের পিএইচ ভ্যালু কত যদি জিজ্ঞেস করে, বলবে এর পিএইচ ভ্যালু হচ্ছে বেসিক্যালি 7। কারণ এটা যে সলিউশন তৈরি হলো, এই সলিউশনটা তৈরি হলো আমাদের নিউট্রাল সলিউশন। এই সলিউশনটা তৈরি হলো আমাদের নিউট্রাল সলিউশন, মাইন্ড ইট, ঠিক আছে। এখানে অ্যাসিড এবং বেস কেউই ডোমিনেট করবে না, কারণ একটা স্ট্রং একটা উইক, ঠিক আছে, গেল। নেক্সট পরেরটা দেখি আমরা। ইউরিয়া হচ্ছে ফার্স্ট অর্গানিক কম্পাউন্ড যেটা ল্যাবরেটরিতে সিনথেসিস করা হয়েছিল, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে। ফ্রেডরিক হোলার ইউরিয়াকে ল্যাবরেটরিতে সিনথেসিস করে, টু বি প্রিপেয়ার্ড ইন দ্য ল্যাবরেটরি, গেল। চলো নেক্সট পরেরটা দেখি আমরা।
পরের কোয়েশ্চেন হচ্ছে এটা দেখো জেট প্লেনগুলো যখন চলে তখন তারা কোন স্ফিয়ার দিয়ে চলে, আমরা থাকি হচ্ছে ট্রপোস্ফিয়ার, যেটাকে ক্ষুব্ধমণ্ডল বলে। তার ওপরে যেটা আছে সেটা হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার, শান্তমণ্ডল। তো স্ট্র্যাটোস্ফিয়ারে কার পার্সেন্টেজ বেশি আছে বলবে ওজোন গ্যাসের। তো জেট প্লেন কি হয়, ওজোন গ্যাস বা ওজোন লেয়ার যেটা আছে সেটাকে আমাদের পলিউট করতে করতে যায়, তার মানে তার ডিপ্লেশন হয়, ঠিক আছে, সেটা ক্ষয়ে যায়। আচ্ছা মার্স গ্যাস কাকে বলে, শোনো মার্স গ্যাস, উইল ও দা উইস্প, আলেয়ার আলো, যেটা জলাভূমিতে কোন গ্যাস পাওয়া যায়, মিথেন, ঠিক। তারপরে বললো বায়োগ্যাস, আমাদের ন্যাচারাল গ্যাস, সিএনজি কম্প্রেস ন্যাচারাল গ্যাস, এগুলোর প্রধান উপাদান হচ্ছে মিথেন। তো মিথেন থেকে কোথায় কোথায় মিথেন পাওয়া যায় এই জায়গাগুলো কিন্তু আসে। ওকে, চলো নেক্সট বলছি আমাদের কম্বাসন অফ দ্য ইথাইন এবং অক্সিজেন জেনারেলি ইউজ গ্যাস ওয়েল্ডিং। ঠিক আছে, ইথাইন মানে হচ্ছে অ্যাসিটিলিন গ্যাস। এই অ্যাসিটিলিন গ্যাসকে কোথায় আমরা ইউজ করি বলবে ঝালাইয়ের কাজে। অক্সি অ্যাসিটিলিন শিখা 3200 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার। ওকে, এই ঝালাইয়ের কাজে এটা ব্যবহার করা হয়। আর অক্সিজেন জেনারেলি ইউজড ইন দ্য গ্যাস ওয়েল্ডিং। আমাদের ইথাইন নিডেড ফর দ্য প্রসেস ফর্মিং, এটা এটা এই ক্যালসিয়াম কার্বাইডের সাথে জল মেশালে, দেখো এই যে CaC2 আছে, এটা হচ্ছে ক্যালসিয়াম কার্বাইড। এটা কি, যে ফল পাকানোর জন্য সস্তার যে জিনিস পাওয়া যায়, ধরো কলা পাকাবে, তো বাজার থেকে কার্বাইড কিনে আনবে, কার্বাইড কিনে এনে কলার মধ্যে রেখে দেবে, কয়েক ঘন্টা পর বা কয়েকদিন পর দেখবে যে কলা পেকে গেছে। তো সেই কার্বাইডকে যদি তুমি জলের মধ্যে অ্যাড করে দাও দেখবে ফুটবে, ঠিক। তো সেই রিয়াকশনটা হচ্ছে এক্সোথার্মিক, প্রচুর পরিমাণে তাপ তৈরি হচ্ছে। তো তাকে জলের মধ্যে দিলে কি তৈরি হবে, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড এবং C2H2। এই C2H2 মানে হচ্ছে অ্যাসিটিলিন, এর একটা ফ্লেম আছে, এই ফ্লেমটাকে বলা হয় হচ্ছে বেসিক্যালি শুটি ফ্লেম, ঠিক আছে, এটাকে বলা হয় হচ্ছে শুটি ফ্লেম। এবং অ্যাসিটিলিন গ্যাস তার মধ্যে অক্সিজেন গ্যাসকে মিক্স আপ করে একটা সিলিন্ডারের মধ্যে দিয়ে 3200 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে পাঠালে অক্সি অ্যাসিটিলিন শিখা পাওয়া যায়, এবং সেই অক্সি অ্যাসিটিলিন শিখা আমাদের ঢালাইয়ের কাজে মেনলি ব্যবহার করা হয়, রাইট। এটা তো চলো, হাইড্রোজেন বম ইজ বেসড অন দ্য প্রিন্সিপাল আনকন্ট্রোলড ফিউশন রিয়াকশন। হাইড্রোজেন বম এবং সূর্য সান, সেটা নিউক্লিয়ার ফিউশন রিয়াকশন, এই দুটো জিনিস এই ফিউশনের রেসপেক্টে মাথায় রাখবে, যেখানে আমাদের কি হয়, একটা বড় নিউক্লিয়াস এই ছোট নিউক্লিয়াস জুড়ে 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 একটা বড় নিউক্লিয়াস তৈরি হয়, ঠিক আছে, গেল। নেক্সট পরেরটা দেখো, এলপিজি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, পিএসসির পরীক্ষায় ভরে ভরে আসে এই কোয়েশ্চেন। লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস ফুল ফর্ম, ঠিক। মেন কম্পোনেন্ট কি, মেন কম্পোনেন্ট হচ্ছে প্রোপেন এবং বিউটেন থাকে, ঠিক। এবং অ্যাকচুয়াল কম্পোনেন্ট হচ্ছে প্রোপেন, বিউটেন, আইসোবিউটেন। যদি অপশানে কোনো অপশানে আইসোবিউটেন থাকে, তাহলে ধরো একটা অপশানে আছে প্রোপেন প্লাস বিউটেন প্লাস আইসোবিউটেন, আরেকটা অপশানে আছে প্রোপেন প্লাস বিউটেন, তাহলে কিন্তু প্রোপেন প্লাস বিউটেন প্লাস আইসোবিউটেন দিয়ে যে অপশানটা আছে সেই অপশানটাই কিন্তু উত্তর হবে, মাইন্ড ইট, ঠিক আছে। চলো, ভেজিটেবল ঘি, বনস্পতি ঘি তৈরি করতে গেলে কোন গ্যাস ব্যবহার করা হয় বলবে হাইড্রোজেন গ্যাস। নিকেল, প্ল্যাটিনাম, প্যালাডিয়াম, ঠিক, এই সমস্ত মেটাল লাগে। কি 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 বলছি, প্ল্যাটিনাম বলছি, নিকেল বলছি, প্যালাডিয়াম বলছি, এগুলো বলছি, তার সাথে হাইড্রোজেন গ্যাসের বিক্রিয়া হয় এবং সেই প্রসেসের নাম হচ্ছে হাইড্রোজিনেশন, এইটুকু শুধু মাথায় রাখবে, ঠিক আছে। তারপরে এডিবল অয়েল, যেটা আনস্যাচুরেটেড ফ্যাট, সেখান থেকে আমাদের স্যাচুরেটেড ফ্যাট তৈরি করা হয়, ওকে। এবং এই প্রসেসটাকে এইটা নাম বলা হয়। চলো, ফ্রেয়ন, ফ্রেয়ন গ্যাস কি, ক্লোরোফ্লোরোকার্বন থেকে এবছর WBCS মেইনসে বহু কোয়েশ্চেন দিয়েছে। ফ্রেয়ন মানে হচ্ছে CFCl3, ঠিক আছে, বা CF2Cl2, ক্লোরোফ্লোরোকার্বন। একটা ফ্রেয়ন 1,1 হয়, একটা ফ্রেয়ন 1,2 হয়। এগুলো তোমাদের আগের ওয়ান শটে সব কিছু বলা আছে, ঠিক আছে, তো সেগুলো তোমরা জানো। তো এটা রেফ্রিজারেন্ট হিসেবে ব্যবহার করা হয়, রেফ্রিজারেটর, এসি, তার কুলিং এজেন্ট হিসেবে ফ্রেয়ন ব্যবহার করা হয়। এবং ফ্রেয়ন থেকে তৈরি হয় হচ্ছে বেসিক্যালি ন্যাসেন ক্লোরিন, যেটা আমরা ব্লিচিং পাউডারে দেখালাম ফ্রেয়ন। তো সেই ফ্রেয়ন থেকে ন্যাসেন ক্লোরিন তৈরি হয়। তো সেই ন্যাসেন ক্লোরিন আমাদের কি করে, আমাদের ওজোন লেয়ারকে ডিপ্লেট করে দেয়, ঠিক আছে, গেল এটা। চলো নেক্সট, পরেরটা বলছে ফটোসেল। ফটোসেলে কি এনার্জি কিসে কনভার্সন হয় বলবে, ফটোসেলে লাইট এনার্জি, সূর্যের আলো থেকে শক্তি নিয়ে তা থেকে কারেন্ট জেনারেট করা। তো লাইট এনার্জি ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্সন করা হয়। ফটোসেলে কে থাকে, সেমিকন্ডাক্টর মেটেরিয়াল, সিলিকন উপস্থিত থাকে। আর যদি বলে কোন ধাতুর ওপরে আলোর প্রভাব আছে বলবে সেলেনিয়াম ধাতুর ওপরে আলোর প্রভাব আছে, গেল। নেক্সট, সন্ধান প্রক্রিয়া কি, যেটা আমাদের ফার্মেন্টেশন প্রক্রিয়া বলি আমরা ইংলিশে, যে ইথাইল অ্যালকোহল প্রিপেয়ার করা হয় ফ্রম সুগার থেকে, একটা ডাইস্যাকারাইড, ঠিক, C12H22O11, এটা ডাবল সুগার। তো এই সুগার থেকে, ঠিক, অ্যানারোবিক রেসপিরেশন বা অবাত শ্বসন প্রক্রিয়াতে ইথাইল অ্যালকোহল তৈরি করা হয়, ঠিক আছে, এবং সেখানে ল্যাকটিক অ্যাসিড তৈরি হয়। চলো, ভিনিগার কি জিনিস, ভিনিগার হচ্ছে 5% গ্লেসিয়াল অ্যাসিডিক অ্যাসিড বা ইথানোইক অ্যাসিড, এইটাকে বলা হয় হচ্ছে ভিনিগার, ঠিক আছে। এটা মাথায় রাখতে হবে যে এটা কোন কি হিসেবে ব্যবহার করা হয়,
প্রিজার্ভেশন ফর দ্য সুগারকে স্পিকলিং এজেন্ট, এটা খাবারে ফ্লেভারিং এজেন্ট হিসেবে আমরা ব্যবহার করি। ঠিক আছে, টিয়ার গ্যাস কি? হ্যাঁ, রায়োট বা দাঙ্গাতে এই যে পুলিশ ধরো লাঠিচার্জ করছে দাঙ্গার সময়, তো সেখানে আমাদের কি ব্যবহার করে? সেখানে ব্যবহার করা হচ্ছে ক্লোরোপিক্রিন, এটা মাথায় রাখবে। ঠিক, ক্লোরোপিক্রিন CCl3NO2, যেটাকে বলা হয় নাইট্রোক্লোরোফর্ম। আরেকটা কথাও তুমি এখান থেকে বলতে পারো, নাইট্রোক্লোরোফর্ম, এটা CCl3NO2 নাইট্রোক্লোরোফর্ম বলে। এটাকে টিয়ার গ্যাস, টিয়ার গ্যাস ইন দ্য সেন্স হচ্ছে চোখ জ্বালা করবে। হ্যাঁ, এই গ্যাসের সংস্পর্শে আসলে তোমার চোখ জ্বালা করবে। চলো নেক্সট, পরেরটা কি আছে? দ্য ম্যানুফ্যাকচার অফ সোপ ইজ কল্ড দ্য স্যাপনিফিকেশন। ঠিক আছে, সাবান তৈরির যে প্রক্রিয়া আছে সেই প্রক্রিয়াকে স্যাপনিফিকেশন বলা হয়। এবং সাবান তৈরির প্রক্রিয়াটা একটা কি টাইপের প্রক্রিয়া? তুমি বলবে সাবান তৈরির প্রক্রিয়াটা একটা এক্সোথার্মিক রিয়াকশন। সাবান তৈরির প্রক্রিয়া একটা এক্সোথার্মিক রিয়াকশন। গেল এটা। নেক্সট আমাদের বলছে যে ফুলারিন রিপ্রেজেন্ট দ্য রিসেন্টলি প্রিপেয়ার্ড অ্যালোট্রপিক ফর্ম অফ কার্বন। ঠিক, তো ফুলারিন কি? কার্বনের একটা অ্যালোট্রপ, এবং রিসেন্টলি ডিসকভার্ড অ্যালোট্রপ যদি কোনটা আছে জিজ্ঞেস করে, তো তার উত্তর হবে তোমাদের ফুলারিন। মাইন্ড ইট। ঠিক আছে, চলো টেট্রাইথাইল লেড, TEL, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, WBCS এ বহুবার এসছে এটা। অ্যান্টি নকিং কম্পাউন্ড, তার মানে TEL বা PB, এটার ফর্মুলাটা লিখে দিই, PbC2H5 এটা টেট্রাইথাইল লেড বলে। তো এটা কি হয়? গাড়ির পেট্রোল তার সাথে আমাদের ইউজ করা হয় গাড়ির নকিং সাউন্ড কমানোর জন্য, মেটালিক সাউন্ড বা ফ্রিকশন সেটা কমানোর জন্য। ঠিক আছে, টেট্রাইথাইল লেড বলা হয় অ্যান্টি নকিং কম্পাউন্ড। আরও একটা জিনিস আছে যেটাকে বলা হয় হচ্ছে BTX, বেনজিন টলুইন জাইলিন, ওটা বেস্ট অ্যান্টি নকিং কম্পাউন্ড। ঠিক, তো আমাদের বহুল প্রচলিত যেটা আছে সেটা হচ্ছে TEL। চলো নেক্সট আমাদের বলছে যে রেকটিফাইড স্পিরিট আর ডিনেচার স্পিরিট জিনিসটা কি দেখে নাও। রেকটিফাইড স্পিরিট মানে হচ্ছে 95% অ্যালকোহল 5% ওয়াটার। অ্যাকচুয়ালি আমি এখানে লিখে দিই রেকটিফাইড স্পিরিট, RS দিয়ে লিখলাম রেকটিফাইড স্পিরিট। ওকে, এইটা হচ্ছে কি 95.6% ইথাইল অ্যালকোহল C2H5OH, আর হচ্ছে 4.4% ওয়াটার। এইটা হচ্ছে রেকটিফাইড স্পিরিট। আরেকটা আছে কি, সেটা হচ্ছে ডিনেচার স্পিরিট বলতে পারো, বা মিথাইলেটেড স্পিরিট বলতে পারো। এইটা কি জিনিস? এটা বলবে যে এই যে C2H5OH আছে, মানে রেকটিফাইড স্পিরিট আছে, এই রেকটিফাইড স্পিরিটের সাথে যদি তুমি মিথাইল অ্যালকোহল মিক্স আপ করো, এই মিথাইল অ্যালকোহলকে কি বলা হয়? বলবে উড স্পিরিট বলে। হ্যাঁ, বার্নিশের কাজে মিথাইল অ্যালকোহলকে ব্যবহার করা হয়, এবং বাংলাতে এটাকে বিষমদও বলা হয়। তুমি যদি ইথাইল অ্যালকোহলের পরিবর্তে মিথাইল অ্যালকোহল খেয়ে ফেলো, মারা যাবে। ঠিক আছে, তো উড স্পিরিট প্লাস এর সাথে থাকে হচ্ছে পিরিডিন। ওকে, অপশানে যেটা আছে তার উপর ডিপেন্ড করবে। তো পিরিডিনের ফর্মুলা হচ্ছে এই টাইপের, প্লাস তার সাথে থাকে হচ্ছে ন্যাপথা, একটা হেটেরোসাইক্লিক কম্পাউন্ড। এটা তো এগুলো WBCS মেইনসের ক্লাসে বলবো। ঠিক আছে, তো এই মানে এইগুলোকে কি টাইপের কম্পাউন্ড বলে। যাই হোক, তো মিথাইল অ্যালকোহল মিক্স আপ থাকলে, পিরিডিন মিক্স আপ থাকলে, ন্যাপথা মিক্স আপ থাকলে, সেই রেকটিফাইড স্পিরিটটা যেটাতে কনভার্সন হবে সেটা হচ্ছে আমাদের ডিনেচার্ড স্পিরিট। এই হচ্ছে বিষয় টোটাল। ওকে, গেল। চলো নেক্সট, বিসমত বলে আচ্ছা ফ্লুরিন হচ্ছে আমাদের হাইয়েস্ট ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট। কে আছে? ফ্লুরিন। কার ইলেকট্রনের প্রতি অ্যাট্রাকশন সব থেকে বেশি? ফ্লুরিন। এবং হ্যালোজেন ফ্যামিলি, ঠিক, যেটা গ্রুপ নাম্বার 17, একটা মাত্র ফ্যামিলি যেখানে সলিড, লিকুইড, গ্যাস তিনটে টাইপের এলিমেন্টই থাকে। ঠিক আছে, তো সেটা হচ্ছে ফার্স্ট মেম্বার অফ দ্য হ্যালোজেন ফ্যামিলি ইজ দ্য মোস্ট ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট। ওকে, হ্যালোজেন মানে কি? লবণ উৎপাদনকারী মৌল। নেক্সট, পরেরটা দেখি আমরা। বলছে কম্বাইনিং ক্যাপাসিটি অফ অ্যান এলিমেন্ট ইজ কল ভ্যালেন্সি। ভ্যালেন্সি বা যোজ্যতা কি? যে অক্টেট ফুলফিলমেন্ট করার জন্য, ঠিক আছে, অক্টেট ফুলফিলমেন্ট করার জন্য মানে বাইরের কক্ষপথে 8টে ইলেকট্রন রাখার জন্য যতগুলো ইলেকট্রন সে গ্রহণ করবে বা ত্যাগ করবে সেটাকে আমরা বলে থাকি অক্টেট। চলো নেক্সট, আমাদের কি বলছে? অ্যাটমিক সাইজ অফ দ্য এলিমেন্ট ইনক্রিজেস ডাউন দ্য গ্রুপ অ্যান্ড ডিক্রিজেস অ্যালং দ্য পিরিয়ড। কোনো একটা পরমাণুর যে আকার সাইজ, সেটা বাদিক থেকে ডান দিকে গেলে নিউক্লিয়াসের সাথে ইলেকট্রনের অ্যাট্রাকশন বাড়ছে, তারপরে ইলেকট্রন নিউক্লিয়াসের কাছাকাছি চলে আসবে আরো, দ্যাটস ওয়াই তাদের সাইজ কমে যাচ্ছে। আর ওপর থেকে নিচের দিকে নামলে প্রত্যেকটা পর্যায় বরাবর একটা করে সেল বাড়ছে। যতগুলো পর্যায় বাড়ছে ততগুলো সেল বাড়ছে, ভাইস ভার্সা। তো যতগুলো সেল বাড়ছে তার মানে বাইরের কক্ষের ইলেকট্রনটা নিউক্লিয়াস থেকে আরো দূরে দূরে চলে যাচ্ছে, তার মানে তার অ্যাটমিক সাইজ বেড়ে যাচ্ছে। গেল এই। তো মেটালয়েড কারা? সিলিকন, জার্মেনিয়াম, বোরন, আর্সেনিক। আর মেটালয়েড পর্যায় সারণীর প্রথম মেটালয়েড যদি জিজ্ঞেস করে তো সেই রেসপেক্টে উত্তর হবে হচ্ছে আমাদের বোরন। মাইন্ড ইট, এইটা হলো পর্যায় সারণীর প্রথম মেটালয়েড। ওকে, তো আমাদের যতগুলো সুগার হয় তার মধ্যে সব থেকে সুইটেস্ট মিষ্টি কোনটা আছে? বলবে ফ্রুক্টোজ হচ্ছে সব থেকে
সুইটেস্ট, ঠিক? যেমন C6H12O6 সেটা আমাদের গ্লুকোজেরও ফর্মুলা, ফ্রুক্টোজেরও ফর্মুলা। গ্লুকোজ হচ্ছে অ্যালডোজ, ফ্রুক্টোজ হচ্ছে কিটোজ, ঠিক আছে? এখানে অ্যালডিহাইড গ্রুপ থাকে, এখানে কিটোন ফাংশনাল গ্রুপ থাকে। তো ফ্রুক্টোজ হচ্ছে সুইটেস্ট সুগার এবং গ্লুকোজ, ফ্রুক্টোজ এবং সুক্রোজ। চলো, ভালকানাইজেশন থেকে বহু কোয়েশ্চেনে বহুবার এসছে ভালকানাইজেশন অফ রাবার জিনিসটা কি, যে রাবারের সাথে, ঠিক, ন্যাচারাল রাবারকে যেমন আমরা বলি নিওপ্রিন, ন্যাচারাল রাবারকে আমরা বলি আইসোপ্রিন, সিনথেটিক রাবারকে আমরা বলি নিওপ্রিন। তো সেই রাবারের সাথে সালফারের গুঁড়ো মিশিয়ে রাবারের কি করা হয়, লংজিবিলিটি এবং ইলাস্টিসিটি প্রপার্টি বাড়ানো হয় যাতে সেটা অনেক বেশি দিন টেকসই হয়। সেই প্রসেসকে ভালকানাইজেশন প্রসেস বলে, ঠিক আছে? তো রাবার এবং সালফার এই দুটো জিনিস ইম্পর্টেন্ট এখান থেকে। জাস্ট তোমরা বলো যে কেমন রিভিশন হচ্ছে, ঠিক? প্রত্যেকটা কোয়েশ্চেন যারা পড়াশুনোর মধ্যে আছো, ইচ অ্যান্ড এভরি কোয়েশ্চেন তোমরা মক টেস্টে দেখেছো, ইচ অ্যান্ড এভরি কোয়েশ্চেন। এমন না যে এই কোয়েশ্চেন আজকে ফার্স্ট, বহুবার করে এক একটা প্রশ্ন পরীক্ষাতে এসছে। তো এইগুলো লাস্ট মোমেন্টে আমাদের চ্যাপ্টার বাই চ্যাপ্টার করার তো কোনো সময় নেই, লাস্ট মোমেন্টে এগুলো দেখে যাও, আশা করি এখান থেকে কমন চলে আসবে প্রশ্ন। নেক্সট, C14(6) ইউজড ইন দ্য আর্কিওলজিক্যাল ফাইন্ডিং, ঠিক আছে? জীবাশ্মের বয়স, আর্থের এজ নির্ণয় করার জন্য আমরা কার্বন 14 আইসোটোপ ব্যবহার করি। কার্বন 14 আইসোটোপ থেকে কি ডিকে হয়, তুমি বলবে বিটা ডিকে হয়, ঠিক? এবং বিটা ডিকের ফলে যে স্টেবল আইসোটোপ তৈরি হয়, সেই আইসোটোপটা হলো বেসিক্যালি নাইট্রোজেন, ঠিক আছে? বিটা ডিকের ফলে। তো এই জিনিসটাকে এইভাবে মাথায় রাখবে যে কার্বন 14(6) এইটা আছে, এইখান থেকে আমাদের যেটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে নাইট্রোজেন 14(7), এটা তৈরি হচ্ছে, প্লাস E0-1 এটা তৈরি হচ্ছে। তো E0-1 কি? E0-1 হচ্ছে এটা বিটা পার্টিকেল, ঠিক? কি বলছি, এটা হলো বিটা পার্টিকেল এবং বিটা পার্টিকেলের জন্য যে ডিকে হবে সেই ডিকেটা হচ্ছে আমাদের বেসিক্যালি বিটা ডিকে হবে, মাইন্ড ইট, ওকে? এবং এটা আমাদের কি টাইপের আইসোটোপ, তুমি বলবে নাইট্রোজেন 14(7), এটা হলো আমাদের একটা স্টেবল আইসোটোপে কনভার্সন হচ্ছে বা স্টেবল আইসোটোপ তৈরি হচ্ছে, গেল? এই হচ্ছে বিষয়, এটা মাথায় রাখতে হবে। এবং কার্বনের তো 3টে আইসোটোপ হয় আমরা জানি, কার্বন 12(6) হয়, কার্বন 13(6) হয়, কার্বন 14(6) হয়। তো কার্বনের এই যে 14(6), ঠিক, ডিভাইডেড বাই কার্বন 12(6), ওকে? তো এই রেশিওটা কত আসে, এই রেশিওটার ওপরে বেসিক্যালি ডিপেন্ড করে যে কোনো একটা আর্কিওলজিক্যাল সাবস্টেন্স সেটা কত বেশি পুরনো, ঠিক আছে? যাই হোক, তো বিটা ডিকেটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বিটা হচ্ছে ইলেকট্রন কণা স্রোত। আচ্ছা, মেলামাইন হচ্ছে কি জিনিস? প্লাস্টিক ক্রকারি তৈরি করতে মেলামাইন আমাদের ব্যবহার করা হয়, ঠিক? প্লাস্টিক ক্রকারি তৈরি করতে এটা। আচ্ছা, একটা ম্যাটারের কতগুলো স্টেট আছে? 5টা স্টেট, সলিড, লিকুইড, গ্যাস, প্লাজমা, বিইসি। তো 4 স্টেট কি? প্লাজমা। ডয়টেরিয়াম অক্সাইড কি? ডয়টেরিয়াম অক্সাইড হচ্ছে হেভি ওয়াটার, ভারী জল, ঠিক আছে? এটা জানি। ডয়টেরিয়াম অক্সাইড কোথায় ইউজ করা হয়? নিউক্লিয়ার রিঅ্যাক্টরে মডারেটর হিসেবে বা নিয়ামক হিসেবে ব্যবহার করা হয়। ওয়াটার গ্যাসের মধ্যে কি থাকে? কার্বন মনোক্সাইড এবং হাইড্রোজেন, ঠিক? দুটো জিনিস এখান থেকে মাথায় রাখবে, ওয়াটার গ্যাস এবং প্রডিউসার গ্যাস। CO+H2, কার্বন মনোক্সাইড প্লাস হাইড্রোজেন থাকলে তার উত্তর হচ্ছে ওয়াটার গ্যাস হবে, ঠিক? আর যদি কার্বন মনোক্সাইড প্লাস নাইট্রোজেন থাকে, N2 থাকে, তার উত্তর হচ্ছে প্রডিউসার গ্যাস হবে, প্রডিউসার গ্যাস, ওকে? এই হচ্ছে আমাদের কেস, হাইড্রোজেন, নাইট্রোজেন, গেল? নেক্সট, চলো পরেরটা বলছে যে পিওর ওয়াটারের মধ্যে দিয়ে কি ভাই কারেন্ট যাবে? বলবে না, পিওর ওয়াটারের মধ্যে দিয়ে কারেন্ট যায় না, কারণ পিওর ওয়াটারে কোনো রকম কোনো কি থাকে না, মিনারেলস থাকে না বা আয়ন্স থাকে না, সেই জন্য তার মধ্যে দিয়ে কারেন্ট যায় না। তো জলের মধ্যে অ্যাসিড অ্যাড করে দিলে সেটা আয়নাইজ হয়ে যায় এবং তার মধ্যে দিয়ে কারেন্ট ব্যবহার করা হয়। গ্রাফাইট এবং ডয়টেরিয়াম অক্সাইড এই দুটোকেই মডারেটর হিসেবে ব্যবহার করা হয় নিউক্লিয় চুল্লিতে, কারণ তারা নিউটনের যে গতিবেগ আছে সেই গতিবেগটাকে কি করে, তারা কমিয়ে দেয়, ওকে, স্লো করে দেয়, গেল? নেক্সট, পরেরটা দেখি আমরা। পরের কোয়েশ্চেন হচ্ছে, হ্যাঁ, মিল্ক অফ ম্যাগনেসিয়া তো আমরা বলেই আসলাম, ঠিক? নাইট্রিক অ্যাসিড ইজ কালার্ড বিকজ, নাইট্রিক অ্যাসিড কালার কেন হয়? দেখো, 100% পিওর নাইট্রিক অ্যাসিড বললে সেটা হচ্ছে কালারলেস, কিন্তু নাইট্রিক অ্যাসিডের মধ্যে থেকে যদি নাইট্রোজেন ডাইঅক্সাইড বাইরে বেরিয়ে যায় বা নাইট্রোজেন ডাইঅক্সাইড যদি তার মধ্যে ডিজলভ থাকে অ্যাকচুয়ালি, তো নাইট্রিক অ্যাসিডের কালারটা পেল ইয়েলো কালার হয়। আমরা ল্যাবরেটরিতে যে নাইট্রিক অ্যাসিড দেখি, সেই নাইট্রিক অ্যাসিড হালকা হলুদ বর্ণ, সেটা কেন হয়? সেটা নাইট্রোজেন ডাইঅক্সাইডের জন্য হয়। ইউরিয়া কন্টেন্স ম্যাক্সিমাম পার্সেন্টেজ অফ নাইট্রোজেন, যত আমাদের আছে, কি বলে ওটাকে, তোমার সার আছে, তার মধ্যে ইউরিয়ার মধ্যে নাইট্রোজেন পার্সেন্টেজ সব থেকে বেশি।
আর সারের মধ্যে কি থাকে? নাইট্রোজেন, পটাশিয়াম, ফসফরাস, এটা আমরা জানি। চলো বেশ, তো ফিশন রিয়াকশন আমাদের নিউক্লিয়ার রিয়াক্টরে হয়, যেখানে একটা বড় নিউক্লিয়াস ভেঙে ছোট ছোট নিউক্লিয়াস তৈরি হচ্ছে, সেটা কন্ট্রোল ফিশন রিয়াকশন। আর আনকন্ট্রোল ফিশন বা নিউক্লিয় বিভাজন কোথায় হয়? অ্যাটম বমে হয়। তো সেখানে মডারেটর হিসেবে ডয়টেরিয়াম অক্সাইড ব্যবহার করা হয়। এর কাজ হচ্ছে যে রিয়াকশন করানোর জন্য যে ফাস্ট মুভিং নিউট্রনগুলো আছে, সেই নিউট্রনের স্পিডটাকে স্লো করা, তার মানে রিয়াকশনের গতিকে কন্ট্রোল করাই হচ্ছে এর মেন কাজ, রাইট? এটা মাথায় রাখতে হবে। চলো নেক্সট পরেরটা দেখি আমরা। পরেরটা বলছে যে আমাদের লিকুইড রেডিও অ্যাক্টিভ মেটালের নাম বলো। রেডিও অ্যাক্টিভ মেটাল অনেক আছে, পর্যায় সারণীর গ্রুপ 1-এ উপস্থিত লিকুইড রেডিও অ্যাক্টিভ মেটালের নাম বলো। তো তার উত্তর হচ্ছে ফ্রান্সিয়াম। এই ফ্রান্সিয়াম মেটাল যেটা আছে, সেই ফ্রান্সিয়াম মেটাল লিকুইড রেডিও অ্যাক্টিভ মেটাল। আর দুটো নাম মাথায় রাখতে হবে, হেভিয়েস্ট মেটালকে আর হার্ডেস্ট মেটালকে। হেভিয়েস্ট মেটাল হচ্ছে অসমিয়াম, ঠিক, অ্যাটমিক নাম্বার 76। অসমিয়ামের অ্যাটমিক নাম্বার অনেকবার পরীক্ষাতে এসছে ডিরেক্ট, যে পরমাণু ক্রমাঙ্ক অসমিয়ামের কত, বলবে 76। আর হার্ডেস্ট মেটালকে, যার 3488 ডিগ্রি সেন্টিগ্রেড হচ্ছে মেল্টিং পয়েন্ট, ইলেকট্রিক বাল্বে ব্যবহার করা হয়, টাংস্টেন। তো তার অ্যাটমিক নাম্বার 74। তো হার্ডেস্ট টাংস্টেন, হেভিয়েস্ট অসমিয়াম। আচ্ছা, জলের থেকে হালকা ধাতুর নাম বলো। লিথিয়াম। স্ট্রংগেস্ট রিডিউসিং এজেন্টকে, বলবে লিথিয়াম হচ্ছে আমাদের তীব্র বিজারক পদার্থ বা শক্তিশালী বিজারক পদার্থ, ঠিক আছে? আচ্ছা, আমরা মেটালিক কন্ডাক্টরের তার হিসেবে কোন দুটো মেটালকে মেনলি ব্যবহার করি? ঠিক, সেটা হচ্ছে সিলভার এবং কপার। হাইয়েস্ট ডাক্টিলিটি প্রপার্টি কার আছে? ডাক্টিলিটি মানে একটা মেটালকে নিয়ে তারে রূপান্তরিত করা, সেটা বলবে গোল্ডের আছে, কিন্তু সেটা এতটাই কস্টলি যে সেখানে আমরা কন্ডাক্টর বা তার হিসেবে ব্যবহার করতে পারি না। আর হাইয়েস্ট ম্যালিবিলিটি কার আছে? নমনীয়তা বা নরম সব থেকে কে বেশি? তো সেটাও বলবে আমাদের গোল্ড বেশি, ঠিক আছে? তো এটা গেল এটা। আচ্ছা, তো দেখো পেঁয়াজ বা রসুন, অ্যাকচুয়ালি গার্লিক মানে হচ্ছে রসুন, তো রসুনের যে স্পেসিফিক একটা স্মেল থাকে, সেই স্মেলটা কার জন্য হয়? সেটা হচ্ছে পটাশিয়াম। আর আরেকটা কোয়েশ্চেন এখান থেকে ইম্পর্টেন্ট, যে পেঁয়াজ কাটলে চোখ থেকে জল পড়ে কেন? বা পেঁয়াজ হাতে লাগলে হাত ঠিকঠাক মতো না ওয়াশ করলে হাত থেকে গন্ধ আসে কেন? সেটা হচ্ছে সালফারের জন্য। মাইন্ড ইট, ঠিক আছে? কারণ পেঁয়াজের মধ্যে থাকে একটা অ্যাসিড, তার নাম হচ্ছে বেনজিন সালফোনিক অ্যাসিড। তো সেই বেনজিন সালফোনিক অ্যাসিডের জন্য বেসিক্যালি এই গন্ধগুলো পাওয়া যায়। আচ্ছা, তো আমাদের ওই হাইড্রোজিনেশন প্রসেসে কোন ধাতু ব্যবহার করা হয় অ্যাজ এ ক্যাটালিস্ট হিসেবে, যেখানে আমরা ডালডা, ঘি এগুলো তৈরি করছি? এটার উত্তর দেবে আমাদের ভেজিটেবল অয়েল, ঠিক আছে? এটা সরি, আমাদের নিকেল। এটা মাথায় রাখবে, মানে ধাতু হচ্ছে নিকেল, আর প্রসেসটার নাম হচ্ছে আমাদের হাইড্রোজেনেশন প্রসেস। নেক্সট গ্রিনোসাইট, এটা সাইট হবে। গ্রিনোসাইট হচ্ছে আমাদের ক্যাডমিয়ামের প্রধান আকরিক, ঠিক। গ্রিনোসাইটের ফর্মুলা হচ্ছে সিডিএস, ক্যাডমিয়াম সালফাইড, একটা সালফাইড ঘটিত আকরিক বা সালফাইড রিলেটেড আকরিক। শোনো, তো যদি এরকম একটা প্রশ্ন আসে যে কোনো একটা সালফাইড আকরিক থেকে, যেমন গ্যালেনা লেডের আকরিক পিবিএস, সিনাবার মার্কারির আকরিক এইচজিএস, তো এই যে সালফাইড আকরিক আছে, এই সালফাইড আকরিকগুলো থেকে মেটালকে বাইরে নিষ্কাশন করার জন্য, ঠিক আছে, কি বলছি, সিডিএস একটা, পিবিএস একটা, জেডএনএস একটা, এইচজিএস একটা, এইগুলো আছে। তো এই সমস্ত আকরিকগুলো থেকে, এগুলো তো সবকটা কি, এগুলো সবকটা ওর। এই আকরিকগুলো থেকে তুমি কি করবে? এই আকরিকগুলো থেকে মেটালকে তুমি এক্সট্র্যাক্ট করবে, বাইরে বার করবে। এই মেটালকে এক্সট্র্যাক্ট করে বাইরে বার করার জন্য যে প্রসেস আমাদের ইনভলভ, যে পদ্ধতি আমাদের লাগে, সেই পদ্ধতির নাম হচ্ছে বেসিক্যালি হল হেরোথ প্রসেস। এই পদ্ধতির নাম হল হেরোথ প্রসেস। কথা বোঝা গেল? পদ্ধতির নাম হচ্ছে এটা, হল হেরোথ প্রসেস। এই জিনিসটা লাগে, মাইন্ড ইট। এই শুধু পদ্ধতিটার নাম মাথায় রাখ, সরি ভুল বললাম, হল হেরোথ প্রসেস না, ফোর্থ ফ্লোটেশন প্রসেস, একটু কারেকশন করে দাও। তৈল ভাষণ পদ্ধতি। হল হেরোথ প্রসেস হচ্ছে অ্যালুমিনিয়ামের সাথে ইনভলভ, ক্রায়োলাইট থেকে অ্যালুমিনিয়ামকে নিষ্কাশন করা। তো এটার উত্তর হবে ফোর্থ ফ্লোটেশন প্রসেস, তৈল ভাষণ পদ্ধতি হবে, ঠিক আছে? এটা একটু নোট করে নেবে। তো এই তৈলবাসন পদ্ধতি তোমাদের পরীক্ষাতে প্রশ্নটা যেভাবে দেবে, যে ফোর্থ ফ্লোটেশন প্রসেস বা তৈলবাসন পদ্ধতিটা, এটা কোন ধাতুর জন্য ইনভলভ, বা কোন মানে কোন টাইপের আকরিকের জন্য ইনভলভ? তো তুমি বলবে যে সেটা আমাদের সালফাইড গঠিত আকরিক যেটা আছে, ঠিক, সেই সালফাইড গঠিত আকরিকের সাথে এই জিনিসটি ইনভলভ আছে। চলো নেক্সট, শুধুমাত্র সালফাইডের ক্ষেত্রে এটা করাই যাবে। আচ্ছা, পরেরটা আমাদের কি বলছে? বলছে পিচ ব্লেন্ড ওয়াজ এক্সট্রাক্টেড ফার্স্ট বাই ম্যাডাম কুরি। পিচ ব্লেন্ড কার আকরিক? বলবে ইউরেনিয়ামের আকরিক U3O8।
ঠিক আছে, পিচ ব্লেন্ড থেকেই ম্যাদাম কুরি প্রথম রেডিয়াম এক্সট্রাক্ট করেন। ঠিক, এটা একটা ইউরেনিয়ামের আকরিক। তো ওয়াটারের সফটেনিংয়ের জন্য, ড্রিঙ্কিং ওয়াটারের সফটেনিংয়ের জন্য আমরা কি ব্যবহার করব? জিওলাইট প্রসেস। এই জিওলাইট প্রসেসে পার্মানেন্ট হার্ডনেস জলের দূর করা হয়। ঠিক আছে। আচ্ছা, নাইক্রোম কি দিয়ে তৈরি? নিকেল, ক্রোমিয়াম এবং আয়রন দিয়ে তৈরি। মেনলি হচ্ছে নিকেল, ক্রোমিয়াম, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। আর বৈদ্যুতিক হিটারের কয়েল বা তার তৈরিতে আমাদের নাইক্রোম তার ব্যবহার করা হয়। নাইক্রোম তারের কি থাকে? তাদের গলনাঙ্ক এবং রোধাঙ্ক এই দুটোর ভ্যালু উচ্চ, সেই কারণে। ঠিক আছে। রেসপিরেশন বা শ্বসন পদ্ধতি কি? একটা দহন প্রক্রিয়া, কারণ সেখানে আমাদের অক্সিজেনের সাথে কেমিক্যাল রিয়াকশন করানো হচ্ছে। কোনো একটা রিয়াকশন যদি অক্সিজেনের প্রেজেন্সে হয়, অক্সিজেন যদি সেখানে ইনভলভ থাকে, তো সেই রিয়াকশন সবসময় একটা দহন প্রক্রিয়া হবে। ঠিক আছে, এটা মাথায় রাখতে হবে। আচ্ছা, দহন প্রক্রিয়া। চলো নেক্সট, পরেরটা দেখি আমরা। পরের জিনিস হচ্ছে আমাদের এটা। দেখো, নেক্সট বলছে দ্য টেম্পারেচার অ্যাট হুইচ দ্য ভেপার প্রেশার অফ দ্য লিকুইড ইকুয়ালস টু দ্য অ্যাটমসফেরিক প্রেশার বয়লিং পয়েন্ট। দেখো, কোনো একটা কন্টেনারে লিকুইড আছে, ঠিক, কোনো একটা কন্টেনারে তরল আছে, যেমন জলের ক্ষেত্রেই বলি। তো জলের মধ্যের প্রেশার আর জলের ওপরের সারফেস মানে বাতাস, সেই বাতাসের প্রেশার যখন ইকুয়াল হবে, সেই মুহূর্ত থেকে জল ফুটতে আরম্ভ করবে। ঠিক আছে। তার মানে ভেপার প্রেশার, বাষ্পচাপ কোথায় লিকুইডের আর বাষ্পচাপ কোথায় গ্যাসের, এই দুটো বাষ্পচাপ এক হতে হবে, সমান হতে হবে, সেই মুহূর্ত থেকে জল ফুটবে। যেমন 100 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে এটা হয় যে তরল অবস্থার বাষ্পচাপ গ্যাসীয় অবস্থার বাষ্পচাপের সাথে সমান, সেই মুহূর্ত থেকে জল ফুটতে আরম্ভ করে। ঠিক আছে, এটাকে আমরা জলের বয়লিং পয়েন্ট বলি। তো তোমাকে বয়লিং পয়েন্টের সিগনিফিকেন্স জানতে চাইতে পারে, এগুলো পরে আমরা ইন ডিটেলস বলবো। ঠিক আছে, এখন এক্সামের সামনে এগুলো ইন ডিটেলস পড়ার সময় নেই, শুধু জাস্ট একবার দেখে যাও। নেক্সট, পরেরটা আমাদের কি বলছে যে আমাদের মেল্টিং পয়েন্ট কাকে বলে? সেই মেল্টিং পয়েন্ট একই জিনিস, যখন আমাদের লিকুইড স্টেট, এই যে দ্য টেম্পারেচার অ্যাট হুইচ দ্য সলিড এক্সিস্ট ইকুইলিব্রিয়াম উইথ দ্য লিকুইড, তাহলে সলিড এবং লিকুইড ইকুইলিব্রিয়ামে থাকবে। ঠিক, এখানে যেমন আমাদের লিকুইড এবং ভেপার ইকুইলিব্রিয়ামে আসে, আসে। আর এখানে আমাদের কি থাকবে? এখানে আমাদের মেল্টিং পয়েন্টের সলিডের সাথে লিকুইড, ঠিক, আমাদের ইকুইলিব্রিয়ামে থাকবে। এইটা হচ্ছে আমাদের মেল্টিং পয়েন্ট। বেশ। আচ্ছা, যদি আমরা প্রেসার কুকারের মধ্যে জল রাখি, তাহলে বয়লিং পয়েন্ট বাড়বে না কমবে? যদি জিজ্ঞেস করে, বলবে অবশ্যই বাড়বে, কারণ চাপ বাড়ালে তরল পদার্থের স্ফুটনাঙ্ক বৃদ্ধি পায়। এটা প্রেসার কুকারের কার্যপ্রণালী। তো নর্মাল জল যেটা বাতাসে 100 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে ফোটে, দেখা গেল যে কুকারের মধ্যে দিলে সেটা 110, 120 এরকম ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে তারা ফুটবে। ঠিক আছে, তো এই জিনিসটা ইম্পর্টেন্ট, এটা মাথায় রাখতে হবে। নেক্সট, পরেরটা। আচ্ছা, ফ্রিজিং পয়েন্ট কি বলছে? বলছে দ্য টেম্পারেচার অ্যাট হুইচ লিকুইড বিকাম সলিড, ঠিক, অ্যাট এ নর্মাল অ্যাটমসফেরিক প্রেসার। তার মানে লিকুইড এবং সলিড একজন আরেকজনের সাথে তোমার ইকুইলিব্রিয়ামে থাকবে। লিকুইড স্টেটের ভেপার প্রেসার সলিড স্টেটের ভেপার প্রেসারের সাথে ইকুয়াল। তার মানে সলিড, লিকুইড, গ্যাস তিনটেই সেম। তার মানে বুঝতে পারছো যে ভেপার প্রেসার বা বাষ্পচাপ সেটা সমান হলেই, ঠিক, কোনো একটা লিকুইড গলবে বা কোনো একটা সাবস্টেন্স ফুটবে বা গলবে বা জমাট বাঁধবে, এই হচ্ছে কন্ডিশন। নেক্সট বলছে দ্য ইলাস্টিক টেন্ডেন্সি অফ এ ফ্লুইড সারফেস হুইচ মেক্স ইজ অ্যাকোয়ার অ্যাট দ্য লিস্ট সারফেস এরিয়া ইজ কল্ড দ্য সারফেস টেনশন। এটা আমাদের ফিজিক্সের জিনিস, যে পৃষ্ঠটান কি জিনিস? কোনো একটা লিকুইড তার নিজেদের যে ক্ষেত্রফল আছে, সেই ক্ষেত্রফলটাকে কি করতে চায়? তারা কমাতে চায় এবং কম জায়গার মধ্যে থাকতে চায়। তো তাকে আমরা সারফেস টেনশন বলি। যেমন জলের ক্ষেত্রে আমাদের সারফেস টেনশন অনেক বেশি। ঠিক আছে, গেল। আচ্ছা, সেডিমেন্টেশন ডিকান্টেশন প্রসেস হচ্ছে, এই ডিকান্টেশন প্রসেসটা খুব ইম্পর্টেন্ট। যেটা আমরা কাদা এবং জলের যদি মিক্সচার রাখি, তো ওপরে যে জলটা আছে সেই জলটাকে সেপারেট করে নেওয়া, আলাদা করে নেওয়ার যে পদ্ধতি আছে, সেই পদ্ধতিটাকে বলা হয় হচ্ছে আমাদের নর্মাল সেডিমেন্টেশন এবং ডিকান্টেশন প্রসেস। ঠিক, মানে সেডিমেন্ট হয়ে যাওয়া মানে কি? একটা জলের মধ্যে কাদা দিলে কিছুক্ষণ সময় পর্যন্ত ওয়েট করলে কাদাটা পাত্রের তলাতে থিতিয়ে পড়বে, ঠিক, আর ওপরে ক্লিয়ার জল পাওয়া যাবে। এই প্রসেসটা হচ্ছে সেডিমেন্টেশন, আশ্রাবণ। আর ওপরের ক্লিয়ার জলটা আরেকটা কন্টেনারে সেপারেট করে নেওয়ার যে পদ্ধতি আছে, সেই পদ্ধতিকে বলা হয় হচ্ছে ডিকান্টেশন, মানে পরিস্রাবণ পদ্ধতি। আচ্ছা, নেক্সট, পরেরটা কি বলছে দেখি। পরেরটা বলছে দ্য ট্রানজিশন অফ এ সাবস্টেন্স ডিরেক্টলি ফ্রম সলিড টু গ্যাস। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। সাবলিমেশন বা ঊর্ধ্বপতন পদ্ধতি, যেমন কর্পূর, ন্যাপথলিন, আয়োডিন, এদের হয় যে লিকুইড স্টেট জাম্প করে সলিড থেকে ডিরেক্ট আমরা গ্যাসে চলে গেলাম, সেটাকে বলে সাবলিমেশন। ঠিক আছে। আর এর উল্টো প্রসেস, গ্যাস থেকে যদি আমরা সলিড পদ্ধতিতে আসি, গ্যাস থেকে সলিড, সেটাকে বলা হয় হচ্ছে হরফ্রস্ট প্রসেস বা ডিপোজিশন প্রসেস। ঠিক আছে, সমীভবন পদ্ধতি। আচ্ছা, নেক্সট, ইমালশন জিনিসটা কি? ইমালশন হচ্ছে ফাইন ডিসপারশন অফ মিনি ড্রপলেটস ওয়ান লিকুইড
ইনটু অ্যানাদার। যেমন মিল্ক, দুধ একটা কি ইমালশন, দুধ কি জলে তেল। তো দুধে কি থাকে ডিসপারশন মিডিয়াম, যেটা বেশি ফেজ বা বেশি অবস্থায় থাকে সেটা হচ্ছে জল। জলের ওপরে ফাইনলি ডিভাইডেড তোমার তেলের ড্রপলেট থাকে। তার মানে জলের মধ্যে কে মিশছে, তেল মিশছে, তার মানে জলে তেল বলবো। তার মানে লিকুইড প্লাস লিকুইড, এই জিনিসটাকে বলা হয় ইমালশন। এবং এটা একটা কি টাইপের সাবস্টেন্স তোমরা পড়েছো, এটা হচ্ছে একটা কোলোডাল সাবস্টেন্স। ঠিক আছে। আচ্ছা, ফিজিক্যাল চেঞ্জ কেমিক্যাল চেঞ্জ কি শোনো। ফিজিক্যাল চেঞ্জ মানে হচ্ছে ভৌত পরিবর্তন, যেটা আমাদের রিভার্সেবল চেঞ্জ, উভমুখী, একবার চেঞ্জ হয়ে গেলে আবার ব্যাক করে আসবে। নতুন কোনো প্রোডাক্ট তৈরি হবে না, কোনো কেমিক্যাল রিয়াকশন ইনভলভ নেই, শুধুমাত্র স্টেটের চেঞ্জ হবে। ঠিক আছে। এবং যেটা টেম্পোরারি চেঞ্জ, যেমন জলকে ফুটিয়ে বাষ্প করা, আবার বাষ্পকে ঠান্ডা করলে জল, বরফকে আমরা জল করলাম, জলকে জমালে বরফ। তো এইগুলো হচ্ছে ফিজিক্যাল চেঞ্জ। আর কেমিক্যাল চেঞ্জ মানে কি পার্মানেন্ট চেঞ্জ, কেমিক্যাল রিয়াকশন ইনভলভ, নতুন প্রোডাক্ট তৈরি হবে, এবং যেখানে ইউনিডাইরেকশনাল একটা প্রসেস। যেমন কার্বন বা একটা কাঠকে তুমি জ্বালালে, কাঠ জ্বালানোর পরে ছাই হয়ে গেল, তো ছাই থেকে আর কাঠ তুমি পাবে না। ঠিক আছে। এগুলো হচ্ছে কেমিক্যাল রিয়াকশনের মধ্যে, মানে কেমিক্যাল চেঞ্জের মধ্যে পড়ে। তো কেমিক্যাল চেঞ্জে কেমিক্যাল রিয়াকশন মাস্ট। যেমন একটা এক্সাম্পল আছে মোমবাতির দহন। তো মোমবাতির দহনে দহন হচ্ছে মানে অক্সিজেন আসে, কেমিক্যাল রিয়াকশন হচ্ছে, তো কেমিক্যাল চেঞ্জ হবেই। আবার মোমবাতি গলে নতুন মোমবাতি তৈরি হয়, তার মানে সেটা ফিজিক্যাল চেঞ্জ। তো মোমবাতির দহনে কেমিক্যাল চেঞ্জ এবং ফিজিক্যাল চেঞ্জ, এই দুটো জিনিস একসাথে হয়। ঠিক আছে। আচ্ছা, নিউট্রন পার্টিকেল কে আবিষ্কার করেছে, জেমস অ্যাটউইক। এই পার্টিকেল ইনভেন্টর নাম, এখান থেকে একটা প্রশ্ন থাকতে পারে। ইলেকট্রন জে থমসন, প্রোটন ইনভেন্টর হচ্ছে গোল্ডস্টেইন, নামকরণ করেছেন রাদারফোর্ড। আর নিউট্রন 1932 জেমস হ্যাডউইক। নিউটনের আবিষ্কার অনেক দেরিতে হয়েছিল, কারণ কি, কারণ ইলেকট্রন চার্জ নেগেটিভ, প্রোটন চার্জ পজিটিভ, নিউটন হচ্ছে চার্জলেস। তো চার্জলেস হওয়ার জন্য তার কোনো ডিফ্লেকশন হতো না, সেই কারণে নিউটন পার্টিকেলকে পরে প্রেস করা গেছে। গেল। আচ্ছা, নেক্সট পরেরটা দেখি আমরা। পরেরটা হচ্ছে এটা, যে অ্যান্টি পার্টিকেল অফ ইলেকট্রন হ্যাজ দ্য সেম মাস উইথ অপোজিট চার্জ পজিট্রন। তোমাকে জিজ্ঞেস করবে অ্যান্টি পার্টিকেল কারা, যাদের মাস এবং চার্জের নিউমেরিক্যাল ভ্যালু সেম থাকে, শুধু চার্জের কোয়ালিটি আলাদা, সেটাকে বলা হয় হচ্ছে বেসিক্যালি আমাদের পজিট্রন, মানে তার অ্যান্টি পার্টিকেল। গেল। নেক্সট বলছে যে রেডিও অ্যাক্টিভিটি ওয়াজ ফার্স্ট ডিসকভার্ড ইন 1896 হেনরি বেকারেল। তেজস্ক্রিয়তাকে আবিষ্কার করেছেন হেনরি বেকারেল। ঠিক আছে। তেজস্ক্রিয়তা হেনরি বেকারেল আবিষ্কার করে 1896-তে, এবং তেজস্ক্রিয়তার এসআই ইউনিট সেটাও হচ্ছে আমাদের বেকারেল। ওকে। আচ্ছা, তো বেশ, আমাদের তো কার্বন ডেটিং তো আগেই তোমাদের বলে দিলাম, আর হাইয়েস্ট যে ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট আছে সেটাও তোমাদের বলে দিলাম এখানে। আচ্ছা, নেক্সট পরেরটা দেখি। আমাদের বলছে যে বেস আর অ্যালকালির ব্যাপারটা তো আমরা এখানে ডিসকাশন করে দিলাম। কেমিক্যাল বন্ডিং এর জায়গাটা একটুখানি বলি। কেমিক্যাল বন্ডিং থেকে তোমাদের এক্সাম্পল বেস কোয়েশ্চেন যদি আসে তো আসবে, যে নিচের চারটের মধ্যে কোনটার একটা কোভালেন্ট কম্পাউন্ড, কোনটা একটা সমযোজী যৌগ, কোনটা একটা আয়নীয় যৌগ, এগুলো। তো মেটাল নন মেটাল যদি থাকে, বা কোনো একটা যৌগের মধ্যে মেটাল ঢুকে আসে, ঠিক, এবং তার সাথে একটা নন মেটাল আছে, তো মেটাল নন মেটাল থাকলে সবসময় আমাদের আয়নিক বন্ড হবে, মানে আয়নীয় যৌগ হবে সেটা। ঠিক। আর যদি দুটো নন মেটালের মধ্যে বন্ড থাকে, তখন সেটা আমাদের হবে কোভ্যালেন্ট বন্ড। নন মেটাল হচ্ছে কোভ্যালেন্ট বন্ড। ঠিক আছে। এই হচ্ছে আমাদের কন্ডিশন। তো যেমন মিথেন CH4, কার্বন হাইড্রোজেন দুটোই নন মেটাল, কোভ্যালেন্ট বন্ড। যেমন সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম মেটাল, ক্লোরিন নন মেটাল, সেটা হচ্ছে আয়নিক বন্ড। ঠিক আছে। তো এই জায়গাগুলো, এই বিষয়গুলো একটুখানি ভালো করে দেখে যাবে, এখান থেকে আর বেশি কিছু তোমাদের জানতে চাইবে না। ঠিক। আচ্ছা, নেক্সট পরেরটা হচ্ছে আমাদের এটা, দেখো। হুম 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 রেডক্স। রেডক্স মানে কি, রিডাকশন এবং অক্সিডেশন। জারণ বিজারণ যদি কোনো একটা বিক্রিয়াতে একই সাথে ঘটে, তখন তাকে আমরা রেডক্স রিয়াকশন বলি। যেমন আমরা বলছি যে আমাদের কপার সালফেটের সাথে, ধরো আমি বলছি যে এরকম একটা বিক্রিয়া, যদিও এগুলো একটু টিপিক্যাল কোয়েশ্চেন। কপার সালফেট CuSO4, কপার সালফেটের সাথে জিঙ্কের বিক্রিয়া করানো হলো, Zn এর বিক্রিয়া করানো হলো, তো এটা তৈরি হবে হচ্ছে ZnSO4, জিঙ্ক সালফেট প্লাস তৈরি হবে হচ্ছে কপার। তো দেখো এদের অক্সিডেশন স্টেট দেখে নাও। কপার এখানে +2 স্টেটে আছে, জিঙ্ক 0-তে আছে, জিঙ্ক এখানে +2-তে আছে, কপার 0-তে আছে। তো প্রথমে কপার সালফেট থেকে কপারে রূপান্তরিত হয় এটা। তার মানে আমি বলতে পারি যে এখানে যেটা হচ্ছে, যে কপার 2+ আয়ন আছে, কপার 2+ আয়ন দুটো ইলেকট্রন নিয়ে সেটা কপারে রূপান্তরিত হচ্ছে, আর Zn সেটা দুটো ইলেকট্রন ছেড়ে দিয়ে Zn 2+ আয়নে রূপান্তরিত হচ্ছে।
তার মানে এই যে রিয়াকশনটা আছে, এই যে রিয়াকশনটা, এইটাকে আমরা বলবো অক্সিডেশন, এটাকে বলবো অক্সিডেশন। আর কপার 2+ থেকে কপারে যাচ্ছে, এটাকে আমরা বলবো রিডাকশন বা বিজারণ। তাহলে কোনো একটা বিক্রিয়াতে জারণ বিজারণ যুগপৎ হচ্ছে, মানে সাইমালটেনিয়াসলি একসাথে হচ্ছে, তখন এই দুটোকে একসাথে বলা হয় হচ্ছে রেডক্স। আচ্ছা, তোমাকে একটা জিনিস একটু মাথায় রাখতে বলবো, বা এটা একটুখানি বুঝে রাখবে, যে জারণ বিজারণ তুমি চিনবে কেমন ভাবে। একটা ধরো নাম্বার লাইন আছে, ঠিক, নাম্বার লাইনের মাঝখানে 0 প্লেস করবে, এইদিকে গেলে আমরা +1, এদিকে গেলে +2, এদিকে গেলে +3, এইভাবে হয়। এইদিক গেলে -1, এদিক গেলে -2, এদিক গেলে -3, এরকম হয়। তো তুমি যদি বাঁ দিক থেকে ডান দিকে যাও, তুমি যদি বাঁ দিক থেকে ডান দিকে যাও, এই ডাইরেকশন থেকে এই ডাইরেকশনে গেলে সবসময় সেটা অক্সিডেশন হবে, সবসময় সেটা জারণ হবে, সবসময় সেটা জারণ হবে। তো সবসময় যে 0 থেকে স্টার্ট হতে হবে তেমন কোনো বাধ্যবাধকতা নেই। তুমি বাঁ দিক থেকে ডান দিকে যাচ্ছ মানে জারণ, তুমি ডান দিক থেকে বাঁ দিকে যাচ্ছ, এদিক থেকে এইদিকে যাচ্ছ, ঠিক, এইটা মানে হচ্ছে রিডাকশন হবে, ঠিক, মানে বিজারণ হবে। ধরো তুমি, যেমন আমি বলছি যে +3 থেকে +2 পর্যন্ত যাচ্ছ, +3 থেকে +2 অবধি যাচ্ছ, তার মানে এইটা বলবে তুমি রিডাকশন। ধরো আমি বললাম যে -2 থেকে -1-এ যাচ্ছি, এইটা আমি বলবো অক্সিডেশন। তুমি দেখো যে কোন দিক থেকে কোন দিকে যাচ্ছ, -2 থেকে -1 মানে এই দিকে, ঠিক, আর +3 থেকে +2, +3 থেকে +2 মানে এই দিকে। তো এই অ্যারোটা ভালো করে মাথায় রাখবে, অ্যারোটা আমি যেদিকে দিয়েছি তার মতো করে আমাদের জারণ বিজারণ, অক্সিডেশন রিডাকশন, এটা ঠিক হবে। ঠিক আছে, গেল। আচ্ছা, আমাদের এখান থেকে লাগবে হচ্ছে আর এটা, হ্যাঁ, কার্বন কন্টেনিং কম্পাউন্ড হুইচ ইনক্লুড নট অনলি হাইড্রোকার্বন কম্পাউন্ড এনি নাম্বার অফ এলিমেন্টস, এটা এটা অ্যাটলিস্ট এইটা 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 এটা, ব্যাস। এখান থেকে বলতে চাইছে হাইড্রোকার্বন এবং অর্গানিক কম্পাউন্ডের মধ্যে পার্থক্য কি, শোনো। হাইড্রোকার্বন মানে হচ্ছে কার্বন এবং হাইড্রোজেনের যে যৌগ, ঠিক, শুধুমাত্র যাদের মধ্যে কার্বন এবং হাইড্রোজেন থাকবে, যেমন আমি বললাম মিথেন, আমি বললাম ইথিলিন, পেট্রোল, ডিজেল, কেরোসিন, বেঞ্জিন, এগুলো সব হাইড্রোকার্বন। তো হাইড্রোকার্বন দুটো টাইপের হয়, একটাকে বলে স্যাচুরেটেড হাইড্রোকার্বন, একটা আনস্যাচুরেটেড হাইড্রোকার্বন। স্যাচুরেটেড মানে সম্পৃক্ত, যার মধ্যে কার্বন কার্বন সিঙ্গেল বন্ড থাকবে, যার মধ্যে অ্যাডিশন রিয়াকশন, যার মধ্যে সাবস্টিটিউশন রিয়াকশন হবে। আর কার্বন কার্বন ডবল বন্ড বা ট্রিপল বন্ড থাকলে তাকে বলে আনস্যাচুরেটেড, অসম্পৃক্ত, যেটা কেমিক্যালি বেশি রিয়াক্টিভ, ঠিক, যেমন ইথিলিন, অ্যাসিটিলিন, এগুলো আনস্যাচুরেটেড, মিথেন, ইথেন, এগুলো বললে স্যাচুরেটেড, ঠিক। আর এগুলোর সাথে যখন কোনো ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট মিশে থাকবে, অক্সিজেন, নাইট্রোজেন, সালফার, ফসফরাস, ক্লোরিন, এগুলো মিক্স আপ থাকবে, তখন আমরা তাকে বলবো অর্গানিক কম্পাউন্ড। ওকে, চলো নেক্সট পয়েন্টটা দেখি আমরা। এখান থেকে আমাদের এটা হয়ে গেল। আচ্ছা, আচ্ছা, নেক্সট আমাদের বলছে আইসোমার। আইসোমার জিনিসটা কি, শোনো, আইসোমার মানে হচ্ছে মলিকুলার ফর্মুলা। এই আইসো, আইসো থেকে যে জিনিসগুলো দরকার, আইসোমার আমাদের অর্গানিক কেমিস্ট্রির জিনিস। মলিকুলার ফর্মুলা সেম, স্ট্রাকচারাল ফর্মুলা আলাদা। মলিকুলার ফর্মুলা আমি বললাম C2H6O, এই C2H6O কে দুটো ভাবে তুমি লিখতে পারো, একটা লিখতে পারো C2H5OH, ঠিক, আরেকটাকে লিখতে পারো CH3OCH3। তাহলে তুমি দেখো যে এটাও একটা কম্পাউন্ড, এটাও একটা কম্পাউন্ড। তো এর মধ্যে কোন ফাংশনাল গ্রুপ আছে উপস্থিত, বলবে অ্যালকোহল, OH। এর মধ্যে কোন ফাংশনাল গ্রুপ আছে, ইথার। তো এইটা এবং এইটা, এই দুটো জিনিস, তাদের মলিকুলার ফর্মুলা সেম, স্ট্রাকচারাল ফর্মুলা আলাদা, এদের মধ্যে জিনিস হচ্ছে আইসোমার। ঠিক আছে। আচ্ছা, আমি যদি বলি হাইড্রোজেন 1 1, হাইড্রোজেন 2 1, হাইড্রোজেন 3 1, তুমি বলবে যে স্যার এদের মধ্যে প্রোটন নাম্বারটা আপনি ইকুয়াল করেছেন 1 1 1, প্রোটন নাম্বার ইকুয়াল, তার মানে এরা হলো আইসোটোপ, আইসোটোপ গেল। আচ্ছা, আমি যদি বলি যে স্যার আর্গন 40 18 আছে, ক্যালসিয়াম 40 20 আছে, ঠিক, তো এদের মধ্যেই 40 40 ইকুয়াল, এটাকে তুমি বলবে আইসো বার। তাদের মধ্যে যদি মাস নাম্বার ইকুয়াল থাকে, এই ওপরের নাম্বারকে মাস নাম্বার বলি, তো মাস নাম্বার ইকুয়াল থাকলে আইসোবার। আচ্ছা, আমি বলছি যে কার্বন আমার কাছে 13 6 আছে, নাইট্রোজেন আমার কাছে 14 7 আছে, তো এদের মধ্যে থেকে নিউটন নাম্বার তুমি বার করো। নিউটন নাম্বার তুমি বলবে 13 - 6, 13 - 6 নিউটন হচ্ছে 7। এখানে তুমি বলবে নিউটন কত, বলবে 14 - 7, 14 - 7 হচ্ছে 7। তো তাদের মধ্যে নিউটন নাম্বার যদি ইকুয়াল হয়, তো তাদের মধ্যে সম্পর্ক হলো যে এরা আইসো টোন হবে।
এরা হবে আইসোটোন। ঠিক, আইসোটোন মিন্স হচ্ছে নিউটন নাম্বার ইকুয়াল। গেল? তো আইসো থেকে এই জিনিস দরকার। আরেকটা জিনিস হয় সেটা হচ্ছে আইসো ডায়াফার। সেই আইসো ডায়াফার জিনিসটা একটু অন্যরকম। আইসো ডায়াফার হচ্ছে, ধরো তোমায় বললাম যে আমাদের ফ্লুরিন, এরকম একটা এক্সাম্পল আছে, ধরো ফ্লুরিন এখানে 19 নয় 99 আছে, ঠিক আছে, ফ্লুরিন 19 নয়। আর তোমায় বললাম ধরো পটাশিয়াম 39 19। তো এই যে দুটো জিনিস আছে, এই দুটো জিনিসের মধ্যে যদি আমি নিউটন নাম্বার বার করি, নিউটন হবে 10টা, প্রোটন হবে আমাদের 9টা। এর মধ্যে নিউটন যদি বার করি 39 - 19 20, তার মানে n মাইনাস পি যদি করো, পরের স্টেপটা দেখো, n মাইনাস পি যদি করো তাহলে 20 - 19 মানে একটা। এর যদি n মাইনাস পি তুমি করো তো তুমি বলবে যে 10 - 9, সেইটা মানে হচ্ছে একটা। তো দুটোরই ক্ষেত্রে n মাইনাস পি কি আসছে, তুমি বলবে সমান। যদি দুটো মৌল থাকে, যেই দুটো মৌলর মধ্যে n মাইনাস পি বা নিউটন মাইনাস প্রোটন নাম্বার সমান আছে, সেই দুটো জিনিসকে বলা হয় একজন আরেকজনের আইসোডায়াফার। ঠিক আছে? এই জিনিসটা খুব রেয়ার জিনিস, এটা বইতে খুব একটা বেশি পাবে না, কিন্তু পরীক্ষায় দুমদাম কোয়েশ্চেন দিয়ে দিতে পারে। ঠিক, কারণ এই কোয়েশ্চেনগুলো দিলে এই কোয়েশ্চেনগুলোতে তোমাদের ডিফারেন্স তৈরি হবে, মাইন্ড ইট, এইগুলোতে ডিফারেন্স তৈরি হবে। ঠিক আছে, চলো তাহলে হলো এটা। আইসো ডায়াফার আমরা বুঝে দিলাম, আইসো দিয়ে যে কটা জিনিস আছে বুঝে দিলাম। চলো পিএইচ দিয়ে যতগুলো জিনিস হয় সব কিছু এখানে লেখা আছে। পিএইচ ভ্যালু অফ ভিনিগার, টমেটো স্যুপ, মিল্ক, পিওর ওয়াটার, যেগুলো যেগুলো এসছে, ব্লাড, মিল্ক অফ ম্যাগনেসিয়া, এইগুলোর পিএইচ ভ্যালু ডিরেক্ট এসছে। পিএইচ যদি 7-এর থেকে কম হয় তবে সেটা অ্যাসিড, 7 হলে নিউট্রাল, 7-এর থেকে বেশি হলে বেস বা ক্ষার, এটা এখানে আসে। ঠিক আছে, সব থেকে পিএইচ বেশি কার, হাইড্রোক্লোরিক অ্যাসিডের 1 মোলার কনসেন্ট্রেট HCl। কনসেপ্ট হচ্ছে এইরকম মাথায় রাখবে যে কনসেন্ট্রেট HCl, গাঢ় HCl কত, 1.0 মোলার। এর যে পিএইচ ভ্যালু, সেই পিএইচ ভ্যালু 0। আর কনসেন্ট্রেট HCl না বলে NOH বললাম, এইটাও আমাদের 1.0 মোলার। এর যে পিএইচ ভ্যালু আছে, সেই পিএইচ ভ্যালু আমাদের 14। এই দুটো জিনিস দরকার, একটা হচ্ছে কনসেন্ট্রেট HCl, একটা হচ্ছে কনসেন্ট্রেট NOH। তার পিএইচ ভ্যালু কত, 14। পিএইচ স্কেল কে আবিষ্কার করেছে, বিজ্ঞানী সোরেনসেন। কি করার জন্য, টু ডিটারমাইন দ্য নেচার অফ দ্য সলিউশন। ঠিক আছে, এটা বেশ। তাহলে পিএইচ থেকে এই কটা জিনিস আমাদের দরকার। কতগুলোর কি কি পিএইচ আছে এখানে আমরা বলে দিলাম। আচ্ছা, নেক্সট, এবার আমাদের আকরিক রিলেটেড কয়েকটা কোয়েশ্চেন আমাদের দরকার, যেমন অ্যালুমিনিয়ামের মেন আকরিকের নাম কি, বক্সাইট, অ্যালুমিনা, এইগুলো। ঠিক আছে, অ্যাম্ফোটেরিক অক্সাইড তো বললাম। মেন ওর অফ দ্য ম্যাগনেসিয়াম, ম্যাগনেসিয়ামের মেন আকরিকের নাম হচ্ছে ডলোমাইট। ডলোমাইট কি, ক্যালসিয়াম কার্বনেট, ম্যাগনেসিয়াম কার্বনেট। ডলোমাইট হচ্ছে ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম দুটোরই আকরিক, কারণ ডলোমাইট থেকে ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়ামকে দুটোকেই এক্সট্রাক্ট করে মানে করা যায় অ্যাকচুয়ালি, এবং ইকোনমিক্যালি সেটা লাভজনকও। তো মেইন ওর অফ দ্য টিন, টিনের মেইন ওর হচ্ছে ক্যাসেটাইট, যেটাকে আমরা স্ট্যানাস অক্সাইড বলি, SnO2 বলি। ঠিক, রক সল্ট কি, রক সল্ট হচ্ছে সোডিয়াম, রক সল্ট থেকে বেসিক্যালি পাওয়া যায় হচ্ছে সোডিয়াম। ঠিক আছে, আচ্ছা, নেক্সট হচ্ছে এই রিলেটেড জায়গা, মার্কারি, গ্যালেনা। ঠিক, আমাদের জিঙ্কের মেইন ওর অফ দ্য জিঙ্ক আমাদের বলছে, মেইন ওর অফ দ্য কপার চ্যালকোপাইরেটিস, এইটা আয়রন। ওয়াটার গ্যাস তো বলে দিলাম, কেমিক্যাল নেম অফ দ্য উইন্ডো ক্লিনার, ঠিক, সেটা হচ্ছে অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইড। এবং এই যে রেলওয়েতে থার্মিট প্রসেসে, থার্মিট প্রসেস যদি তুমি দেখো, ঠিক, সেখানে অ্যালুমিনিয়ামের ডাস্ট ব্যবহার করা হয় রেল লাইনের পাত মেরামত করার জন্য, ওয়েল্ডিং পারপাসে। এই কোয়েশ্চেনগুলো ইম্পর্টেন্ট, এগুলো আর রিপিট করে কিছু লাভ নেই, এগুলো তোমরা কন্টেন্ট থেকে জাস্ট পড়ে নেবে একবার, এগুলো রিভিশন দিয়ে নেবে। গেল? শোনো, আচ্ছা, এবার একটা জিনিস একটু ভালো করে দেখে নাও, যে তোমরা অনেকে আমার কাছে বা আমাদের বিভিন্ন জায়গাতে তোমরা জানতে চেয়েছিলে যে স্যার কি কি ব্যাচ আপনাদের এখন চলছে, কে কোন ব্যাচে অ্যাডমিশন নিতে চাও, সেটা আমি এখানে একটুখানি দেখিয়ে দিচ্ছি। তোমরা তোমাদের মতো করে যেটা তোমার মনে হবে যে এই ব্যাচটা আমার জন্য ভালো, সেই ব্যাচে তুমি জয়েন করে যেতে পারো। দেখো কি কি ব্যাচ আমাদের এখন চলছে, সেটা হচ্ছে প্রথম সাকশন 2.0 ফাউন্ডেশন ব্যাচ, যারা একদম বেসিক ছেলেমেয়ে, যারা পুরো সিলেবাস প্রথম থেকে শেষ পর্যন্ত শেষ করতে চাইছো, সেটা আমাদের সাকশন 2.0 ফাউন্ডেশন ব্যাচের মধ্যে তোমরা পেয়ে যাবে। তোমাদের হাই ডিমান্ডের জন্য আমাদের অফারের যে টেন্টেটিভ ডেট ছিল, সেই ডেটটা আরও কিছুদিন এক্সটেন্ড করা হয়েছে। তো এই সুযোগে যারা তোমরা এনরোলমেন্ট করতে চাইছো এবং পুরো প্রিপারেশন প্রথম থেকে শেষ পর্যন্ত করতে চাইছো ব্যাচের মাধ্যমে, তো তারা এই ব্যাচটাতে এনরোলমেন্ট করে বাড়িতে থেকে সময় বাঁচিয়ে ঠিকঠাকভাবে নোটস বানাও এবং ক্লাসগুলো করো। ঠিক আছে, তো সেটা তোমরা 2999-এ তোমরা অ্যাভেল করতে পারবে। ওকে, এইখানে আমি ব্যাচের প্রাইসগুলো একটু দেখিয়ে দিচ্ছি।
নেক্সট তো এক্সাম স্পেসিফিক ব্যাচ আছে, তো ফাউন্ডেশন ব্যাচ যারা প্রথম থেকে শেষ পর্যন্ত শুধু ফাউন্ডেশন চাইছো এটা, ঠিক আছে, তাদের জন্য এটা আছে। নেক্সট আমাদের আছে হচ্ছে অঙ্গীকার ব্যাচ। অঙ্গীকার ব্যাচ কাদের জন্য? যারা ডাব্লিউবিপি কনস্টেবল প্রিলিমস পরীক্ষা দেবে তাদের জন্য, ঠিক। যে নতুন যেটা আমাদের ডাব্লিউবিপির ভ্যাকেন্সি বার হয়েছে, তো তার প্রিলিমস পরীক্ষার জন্য আমাদের অঙ্গীকার ব্যাচ আছে, এবং বিশ্বাস দিবস উপলক্ষে অফার প্রাইস হচ্ছে আমাদের 799-এ তোমরা এটা এনরোলমেন্ট করতে পারবে। নেক্সট পরেরটা হচ্ছে, আচ্ছা এইটা আমাদের যে ডাব্লিউবিপি এবং কেপির যে নোটিফিকেশান, সেই নোটিফিকেশানটা এখানে তোমাদের দেখানো আছে। যাই হোক, নেক্সট হচ্ছে ক্লার্কশিপ স্পেশাল ব্যাচ। যারা ক্লার্কশিপের জন্য পড়ছো তাদের ডাব্লিউবিপিএসসি ক্লার্কশিপ প্রিলিমস উদ্যম 2.0 এই ব্যাচটা আছে, ঠিক আছে, যার অফার প্রাইস হচ্ছে আমাদের 799। তো এই প্রাইসে তোমরা এই জিনিসটাকে অ্যাভেল করতে পারবে। নেক্সট আমাদের হচ্ছে প্রধান ব্যাচ। প্রধান ব্যাচ কি? ডাব্লিউবিপিএসসি কেপিএসআই মেইনস ব্যাচ। ওকে, কেপিএসআই এর মেইনস ব্যাচের জন্য এই ব্যাচটা আছে। যারা কেপিএসআই এর মেইনস পরীক্ষা দেবে তারা 699 এই ব্যাচটা অ্যাভেল করতে পারবে। এক্সাম স্পেসিফিক সবকটা আলাদা আলাদা ব্যাচ আছে। তুমি যদি মনে করো যে আমি সমস্ত কিছু একসাথে করব, তার জন্য একটা ব্যাচ। তুমি যদি চাও যে আমি এক্সাম স্পেসিফিক ব্যাচ নেব, তার জন্য একটা ব্যাচ, ঠিক আছে। একটু লাস্ট পর্যন্ত দেখতে থাকো। ঠিক, ডাব্লিউবিপিএসসি মেইনস ব্যাচ মানে ডাব্লিউবিসিএস এর মেইনস যারা পড়ছো তাদের জন্য আমাদের মেইনস এক্সাম উপলক্ষে বা মেইনস এক্সামের জন্য একটা ব্যাচ আছে, যার প্রাইস হচ্ছে 899। 899-এ তুমি মেইনস লেভেল অব্দি কন্টেন্ট পাচ্ছ। দেখে নাও কত চিপ প্রাইস আছে। ওকে, নেক্সট পরেরটা কি? পরেরটা হচ্ছে অপরাজিত মহাপ্যাক। এটা হচ্ছে আমাদের মানে একটার মধ্যে তুমি সবকিছু পেয়ে যাবে, ব্যাপারটা এইরকম। তো এটার অফার প্রাইস আছে আমাদের 999, ঠিক। তো অপরাজিত মহাপ্যাকে এটা 1 ইয়ারের তোমার কাছে মানে অ্যাক্সেস থাকবে, যেখানে তোমার ফুড এসআই, মিসলেনিয়াস, ক্লার্কশিপ, ডাব্লিউবিপি, কেপি সমস্ত পরীক্ষার জন্যই এই ব্যাচটা হেল্পফুল, ঠিক আছে। তো এই গেল আমাদের ব্যাচের ব্যাপার। ব্যাচের যে বৈশিষ্ট্য, ঠিক, তোমরা কি কি পাচ্ছ ভালো করে দেখে নাও। প্রত্যেকটা সাবজেক্টের ইন্ডিভিজুয়াল গাইডেন্স, ঠিক আছে, আলাদা আলাদা ফ্যাকাল্টি ক্লাসের ক্লাস নোট পাচ্ছ, ঠিক। তোমাদের কিছু ডাউট হলে সেই ডাউটগুলো তোমাদের ডাউট ইঞ্জিন দ্বারা সলভ করানো হবে। মানে সাবজেক্টিভ কোনো ডাউট থাকলে সাবজেক্ট ম্যাটার এক্সপার্ট যারা আছেন, হ্যাঁ, বা এক্সপার্ট ফ্যাকাল্টি যারা আছেন, তারা তোমাদের এই ডাউটগুলো সলভ করবেন। এবং প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন ডিসকাশন, প্রত্যেকটা ব্যাচে প্রত্যেকটা এক্সামের প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন, সেগুলোকে আরও মডিফাই করে কি টাইপের নতুন প্রশ্ন আমাদের পরীক্ষাতে আসতে পারে সেই জায়গাগুলো, ঠিক আছে, এটা এইখান থেকে তোমরা দেখে নিতে পারবে। চলো নেক্সট, পরেরটা কি? পরেরটা হচ্ছে টেস্ট সিরিজ থাকছে, মক টেস্ট সিরিজ থাকছে, যেটা প্রত্যেকটা পরীক্ষার যে এক্সাম ডেট আছে সেই এক্সাম ডেটের আগে তোমাদের ব্যাচ, যে ব্যাচে তোমরা এনরোলমেন্ট করবে, যে ব্যাচে থাকবে সেই ব্যাচে তোমাদের আপলোড করে দেওয়া হবে, ঠিক আছে। আর ডেইলি প্র্যাকটিস পেপার এবং সাবজেক্ট ওয়াইজ টেস্ট, সেটা অনলি অ্যাপ্লিকেবল ফর দ্য ফাউন্ডেশন ব্যাচ। যারা সাকসাম 2.0 বা 1.0 ফাউন্ডেশন ব্যাচে আছো, তারা প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টার কমপ্লিট হওয়ার পরে তার উপরে ডিপিপি পাবে, মানে ডেইলি প্র্যাকটিস পেপার বা ডেইলি প্র্যাকটিস প্রবলেম, ঠিক আছে। যেখানে তোমরা যে চ্যাপ্টারটা বা যে সাবজেক্টটা পড়লে সেই সাবজেক্টটা কতটা তোমার কাজে লাগবে বা কতটা তোমার কি বলবো ওটাকে, মানে বুঝতে সুবিধা হচ্ছে, কতটা তোমার তৈরি হলো, সেই জিনিসগুলো তোমরা এখান থেকে জাজ করে নিতে পারবে। এটা সেলফ জাজমেন্টের জন্য, ঠিক আছে। তাহলে এই জিনিসগুলো আমাদের এখানে আছে। ওকে, চলো এবার আমরা জায়গাতে চলে যাই। তো ব্যাচের জন্য যারা এনকোয়ারি করছিলে তারা এখান থেকে পুরো জিনিসটাকে আশা করি করে নিতে পারবে, তোমাদের আর কোনো প্রবলেম হবে না। আচ্ছা, নেক্সট আমাদের এবার যেটা দরকার সেটা হচ্ছে কেমিক্যাল নেম রিলেটেড কয়েকটা জায়গা। শোনো, কেমিক্যাল নেম কার কার? টিয়ার গ্যাস, সেটা তো আমরা বললাম ক্লোরো বেনজালো ম্যালোনো নাইট্রাইল, এটা আমাদের রায়োট বা দাঙ্গাতে ব্যবহার করা হয়েছে, তো এটাও অপশানে থাকতে পারে। আর তোমাদের ওই কি বলে, যেটা তোমাদের বলছিলাম যে নাইট্রোক্লোরোফর্ম বা CCl3NO2, সেটা অপশানে থাকতে পারে। লাফিং গ্যাস কি? লাফিং গ্যাস হচ্ছে নাইট্রাস অক্সাইড, এটা বহুবার এসছে। এপসম সল্ট কি? ম্যাগনেসিয়াম সালফেট, এটাকে আমাদের এপসম সল্ট বলে। গ্রিন ভিট্রিয়ল তো বললাম, FeSO4.7H2, এটা। কেমিক্যাল নেম ব্লু ভিট্রিয়ল, এটা বললাম। তো প্রত্যেকটা কেমিক্যাল নেম যেগুলো যেগুলো পরীক্ষাতে রিপিট করেছে বারবার, সেগুলো সব এখানে দেওয়া আছে, জাস্ট পড়ে নেবে একবার, আর কিছু না, ঠিক আছে। কমনলি ইউজ কম্পাউন্ড ম্যানুফ্যাকচারিং অফ দ্য ম্যাচ স্টিক বা গান পাউডার, ঠিক আছে, সেটা পটাশিয়াম নাইট্রেট, সালফার এবং চারকোল, সেটা বলা হয়েছিল। ব্লিচিং পাউডার ক্যালসিয়াম হাইপোক্লোরাইড বলো বা ক্যালসিয়াম ক্লোরো হাইপোক্লোরাইড বলো বা ক্যালসিয়াম অক্সিক্লোরাইড বলো, এটা। কেমিক্যাল নেম অফ অ্যাসপিরিন, সেটা হচ্ছে অ্যাসিটাইল স্যালিসালিক অ্যাসিড বলতে পারো বা অ্যাসিটক্সি বেঞ্জুইক অ্যাসিড বলতে পারো, দুটোই আমাদের নাম আছে। কিন্তু অ্যাসপিরিনের যেটা অপশানে বেশি থাকে সেটা হচ্ছে অ্যাসিটাইল স্যালিসালিক অ্যাসিড, এটা একটা অ্যানালজেসিক টাইপের ওষুধ, ঠিক আছে, ইন্টারনাল পেইন রিলিভার।
প্লাস্টার অফ প্যারিস কি? ক্যালসিয়াম সালফেট। কিং অফ কেমিক্যালস কাকে বলে? আমাদের সালফুরিক অ্যাসিডকে বলে। ওকে, এটা। আর সালফুরিক অ্যাসিড কোথায় ব্যবহার করা হয়? গাড়ির ব্যাটারিতে। হ্যাঁ, আমাদের বাড়িতে যেটা লেড স্টোরেজ ব্যাটারি, সেখানে আমরা কনসেন্ট্রেট সালফুরিক অ্যাসিড ব্যবহার করি। সালফুরিক অ্যাসিড ফায়ার এক্সটিংগুইশারের কাজেও ব্যবহার করা হয়, আগুন নেভানোর জন্য। ঠিক, ভিনিগার তো আমাদের হচ্ছে অ্যাসিডিক অ্যাসিড। অক্সিজেনকে আবিষ্কার করেছেন জোসেফ প্রিসলি, আর ওজোনকে আবিষ্কার করেছেন সেটা হচ্ছে শিলি। অক্সিজেন গ্যাসকে ইলেকট্রিক আর্ক বা তড়িৎচুল্লির মধ্যে দিয়ে পাঠালে ওজোন গ্যাস তৈরি হয়। অক্সিজেনের কোনো কালার নেই, সেখানে ওজোন গ্যাসের কালার হচ্ছে ব্লু কালার। অক্সিজেনের কোনো স্মেল নেই, ওজোন গ্যাস হচ্ছে মাছের আঁশের মতো গন্ধ। ঠিক আছে? আচ্ছা, নেক্সট আমাকে যেটা জানতে হবে সেটা হচ্ছে জার্মান কেমিস্ট যিনি 1944 সালে নিউক্লিয়ার ফিশনের জন্য নোবেল প্রাইজ পেয়েছিলেন, তিনি হচ্ছেন ওটো হান। এই যে ওপেনহাইমার মুভিটা তোমরা দেখেছো, তো ওপেনহাইমারের তত্ত্বাবধানে এরা কাজ করতেন, দুজন বিজ্ঞানী। একজন হচ্ছে ওটো হান, একজন হচ্ছে স্ট্রাসম্যান, যাদের ওপর বেসিক্যালি দায়িত্ব দেওয়া হয়েছিল পরমাণু বোমা বিস্ফোরণের ফর্মুলা বানানোর, নিউক্লিয়ার ফিশন, যেটা তোমাদের 1945-এ 6 আগস্ট 9 আগস্ট হিরোশিমা নাগাসাকিতে ব্লাস্ট করা হয়। ঠিক আছে, এটা। তো চলো, তাহলে এই জিনিস আমরা বললাম। আচ্ছা, রাস্টিং মানে লোহার মোর্চেটা খুব ইম্পর্টেন্ট। মোর্চে কি জিনিস? Fe2O3.xH2। যখন লোহাকে জলীয় বাষ্প এবং অক্সিজেনের মধ্যে রাখা হবে, তখন লোহা কি হবে? যে তার মধ্যে ওই হয়ে যাবে, তার ওয়েট বা ওজন, সেই ওজন তারা বেড়ে, মানে তাদের ওজন বেড়ে যাবে, এবং ওজন বেড়ে যাওয়ার জন্য তাদের অক্সিডেটিভ প্রপার্টি তারা দেখাবে, এবং সেটা একটা পার্মানেন্ট চেঞ্জ। একবার লোহায় মানে লোহায় জং ধরে গেলে সেই লোহা থেকে অরিজিনাল লোহায় আর কখনো ব্যাক করে আসা যাবে না। তো সেটা একটা কেমিক্যাল চেঞ্জ হবে। ঠিক আছে, এটা। তো চলো, তো পোর্টল্যান্ড সিমেন্টের যেটা আমাদের মানে কম্পোজিশন আছে, সেই কম্পোজিশনটা দেখে নেবে। ক্যালসিয়াম অক্সাইড, অ্যালুমিনিয়াম, ম্যাগনেসিয়াম অক্সাইড, এটা হচ্ছে পোর্টল্যান্ড সিমেন্ট, যে সিমেন্ট আমরা ব্যবহার করি। আর সিমেন্ট কি থেকে তৈরি করা হয়? চুনাপাথর বা ক্যালসিয়াম কার্বনেট থেকে সিমেন্ট তৈরি করা হয়। ঠিক আছে, এটা আমাদের দরকার। ডলোমাইট তো বললাম, ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম দুটোই। আকরিকের নামগুলো এবং সংকেতগুলো একটু ভালো করে দেখে যাবে। আচ্ছা, নেক্সট পরেরটা হচ্ছে আমাদের কি? আচ্ছা, দেখো, ক্যাটালিস্ট কারা? ক্যাটালিস্ট হচ্ছে টু ইনক্রিজ দ্য রেট অফ দ্য কেমিক্যাল রিয়াকশন ডিউ টু দ্য পার্টিসিপেশন অফ অ্যান অ্যাডিশনাল সাবস্টেন্স কল ক্যাটালিস্ট। ক্যাটালিস্ট তিন ধরনের হয়। হ্যাঁ, পজিটিভ ক্যাটালিস্ট, নেগেটিভ ক্যাটালিস্ট, এবং আমাদের ক্যাটালিস্ট পয়জন। পজিটিভ ক্যাটালিস্ট কি করে? রিয়াকশনের অ্যাক্টিভেশন এনার্জি বা সক্রিয়করণ শক্তি কমায়, বাধা কমায়। ঠিক, তো রিয়াকশন রেটকে আরো ফাস্ট করে এবং বিক্রিয়া শেষে নিজে অপরিবর্তিত থাকে। নেগেটিভ ক্যাটালিস্ট কারা? যারা বিক্রিয়ার গতিবেগকে কমায় এবং অ্যাক্টিভেশন এনার্জি বাড়ায়। আর ক্যাটালিস্ট পয়জন কারা? যারা বিক্রিয়াকে স্টপ করে দেয়। ঠিক আছে, তো কোথায় কোথায় কোনটা ক্যাটালিস্ট হিসেবে ব্যবহার করা হয় এটা দরকার। অ্যামোনিয়া তৈরি করার সময় যেমন ফেরাস মলিবডেনাম চূর্ণ, হেবার পদ্ধতিতে অ্যামোনিয়াতে ক্যাটালিস্ট হিসেবে কে ব্যবহার করা হয়? এটা এসছে পরীক্ষায়। তো ফেরাস মলিবডেনাম এফি এবং চূর্ণ, সেটা ব্যবহার করা হয়, এটা দরকার। ঠিক। আচ্ছা, তারপরে কি আছে? তারপরে হচ্ছে ধরো স্পর্শ পদ্ধতি, কন্ট্যাক্ট পদ্ধতিতে সালফুরিক অ্যাসিড তৈরি করার সময় ভ্যালাডিয়াম পেন্টঅক্সাইড V2O5 ক্যাটালিস্ট হিসেবে ব্যবহার করা হয়। ঠিক আছে, সোডিয়াম কার্বনেট তৈরি করার যে পদ্ধতি আছে, সলভে পদ্ধতি, এটা দরকার। ঠিক, ডেকন পদ্ধতিতে কি তৈরি করা হয়? সেটা হচ্ছে আমাদের ক্লোরিন, এটা দরকার। ঠিক আছে, তারপরে ধরো বললাম যে ওই অসওয়াল পদ্ধতি, অসওয়াল পদ্ধতিতে কোন অ্যাসিড তৈরি করে? নাইট্রিক অ্যাসিড, এটা দরকার। ঠিক আছে, এই পদ্ধতিগুলোর নাম একটু মাথায় রাখবে। তো হাইড্রোজেন, সেটা ডিসকভার করেছেন হেনরি ক্যাভেন্ডিশ 1766, এবং হাইড্রোজেন গ্যাসের কে নামকরণ করেছেন সেটা হচ্ছেন রবার্ট বয়েল। ঠিক, ম্যাক্সিমাম যত ইনফরমেশন দেওয়া যায় আমি দিয়ে দেওয়ার চেষ্টা করছি তোমাদের। ঠিক আছে, নেক্সট চলো পরেরটা দেখি। পরেরটা হচ্ছে আমাদের এটা, পরেরটা হচ্ছে কোথায় গেল এটা? হ্যাঁ, ওকে, এটা। আচ্ছা, অ্যান্টিসেপটিক কারা? অ্যান্টিসেপটিক হচ্ছে আমাদের ইনফেকশনের হাত থেকে যারা বাঁচাবে। ঠিক, এক্সটার্নাল হিসেবে আমরা অ্যান্টিসেপটিক বেসিক্যালি ব্যবহার করি। একটা অ্যান্টিসেপটিকের এক্সাম্পল বললে ওরোলিন বলবে, হ্যাঁ, বা তুমি অ্যান্টিসেপটিক যা, মানে আমরা যেটা আমরা বাইরে মলম হিসেবে, ওয়েইনপেন্ট হিসেবে যেটা ব্যবহার করি, সেটাকে আমরা অ্যান্টিসেপটিক বলতে পারি। আচ্ছা, এগুলো তো আমরা আগেই বলে দিয়েছি। হ্যাঁ, কার্নালাইট কোন ধাতুর আকরিক? কার্নালাইট হচ্ছে পটাশিয়াম, এবং মানে কার্নালাইট থেকে মেনলি ম্যাগনেসিয়ামকে এক্সট্রাক্ট করা যায়। KCl MgCl2 6H2, এটা। ঠিক আছে, বক্সাইটের ফর্মুলার মধ্যে 2H2 থাকে, এটা মাথায় রাখবে। ঠিক, টিন পাইরাইটিস Cu2 FeSN S4, এটা দরকার। চ্যালকোপাইরাইটিস CuFeS2, এটা দরকার। আয়রনের মেন আকরিক হেমাটাইট Fe2O3, ম্যাগনেটাইট Fe3O4। এই ম্যাগনেটাইটকে লোডস্টোন বলা হয়, প্রাকৃতিক চুম্বক। ঠিক আছে, এগুলো দরকার। আচ্ছা, নেক্সট আমাদের যেটা লাগবে
ভ্যালেন্সির জায়গাটা তো আমরা বলে দিলাম, প্লাস্টার অফ প্যারিস আমরা বলে দিয়েছি কম বেশি। ঠিক আছে, হ্যাঁ ব্রাউনিয়ান মোশনটা আমাদের লাগবে। ব্রাউনিয়ান মোশন কি জিনিস? যে কোনো একটা গ্যাস মলিকুল বা গ্যাস পার্টিকেল যে ইতস্ততভাবে র্যান্ডম এদিক ওদিক ছুটে বেড়াতে পারে, সেই মোশনটাকে আমরা বলে থাকি ব্রাউনিয়ান মোশন। হোমোজিনিয়াস মিক্সচার, হেটেরোজিনিয়াস মিক্সচার মানে কি? সলভেন্ট আর সলিউট, দ্রাবক এবং দ্রাবকে মেশালে যদি দ্রাবক এবং দ্রাবক একজন অপরজনের মধ্যে পুরোপুরিভাবে মিশে যায়, ঠিক আছে, তো সেটাকে আমরা বলি হচ্ছে হোমোজিনিয়াস, যেখানে আমাদের ফেজ বা লেয়ার নাম্বার একটাই হবে। আর হেটেরোজিনিয়াস মানে কি? যেখানে দ্রাব এবং দ্রাবক একজন আরেকজনের সাথে পুরোপুরিভাবে মিশবে না, ঠিক আছে, যেখানে পরিষ্কার একটা লেয়ার দেখা যাবে, সেটাকে আমরা বলে থাকি বেসিক্যালি হেটেরোজিনিয়াস মিক্সচার। ঠিক, আচ্ছা। আর সাসপেনশন কি? সাসপেনশন কোলয়েড এবং ট্রু সলিউশন, যেমন সল্ট এবং ওয়াটার মেশালে সেটা নর্মালি আমাদের হোমোজিনিয়াস হয়, সেটা হচ্ছে আমাদের ট্রু সলিউশনের মধ্যে পড়বে। মিল্ক বলো, ক্রিম বলো, আইসক্রিম বলো, এগুলো কার মধ্যে পড়বে? সেগুলো হচ্ছে আমাদের কোলয়েড। এবার কাদা জল বললাম, বালিয়ার জল বললাম, সেগুলো কার মধ্যে পড়বে? সাসপেনশন। তো কোলয়েড কণার যে সলিউট পার্টিকেল আছে তার ব্যাস 10⁻⁵ থেকে -7 সেন্টিমিটার। ট্রু সলিউশন বললে -7 সেন্টিমিটারের থেকে কম। সাসপেনশন বললে 10⁻⁵ সেন্টিমিটার বা 4 সেন্টিমিটারের থেকে বেশি। তার মানে ট্রু সলিউশন থেকে কোলয়েড, কোলয়েড থেকে সাসপেনশন, যত তুমি এদিকে মুভ করতে থাকবে তত তার সলিউট পার্টিকেলের যে ব্যাস আছে, যে ডায়ামিটার আছে, সেই ডায়ামিটার আস্তে আস্তে বাড়তে থাকবে। আচ্ছা, সাবান তৈরির প্রক্রিয়াটা এক্সোথার্মিক তো বলেছি। সাবান তৈরিতে উপজাত দ্রব্য হিসেবে যেটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে, বা মানে জাস্ট উপজাত দ্রব্য হিসেবে যেটা তৈরি হয় সেটা হচ্ছে গ্লিসারল। এই গ্লিসারল থেকে আসবে হচ্ছে গ্লিসারিন। গ্লিসারিন কে আবিষ্কার করেছেন? আলফ্রেড নোবেল। মানে আলফ্রেড নোবেল, সরি, ট্রাইনাইট্রোগ্লিসারিন থেকে নোবেলস অয়েল বা ডায়নামাইট তৈরি করেছে, ওই জন্য ট্রাইনাইট্রোগ্লিসারিনকে নোবেলস অয়েল বলা হয়। ডায়নামাইটের ইনভেন্টরকে আলফ্রেড নোবেল, এটা মাথায় রাখবে। ঠিক আছে, নেক্সট কোলোয়েড আমরা বলে দিলাম। আচ্ছা, সেন্ট্রিফিউগেশন প্রসেস কি? টিন্ডাল এফেক্ট কি? এই কোলোয়েডাল সলিউশনের মধ্যে ধরো ময়দা আর জলের মিক্সার আছে, তার মধ্যে দিয়ে যদি তুমি একটা লেজার লাইট ফেলো, দেখবে যে সেই জলটা চকচক করছে। এবং দুধ, তার উপরে লাইট পড়লে দুধ চকচক করে, কিন্তু জলের উপরে লাইট পড়লে জল চকচক করে না, কারণ দুধ হচ্ছে কোলোয়েডাল। তো কোলোয়েডাল সলিউশনের উপরে লাইট ফেললে লাইট স্ক্যাটার হয়। দুটো কোয়েশ্চেন ইম্পর্টেন্ট। টিন্ডাল এফেক্ট কোন টাইপের সলিউশনের জন্য দরকারি? সেটা হচ্ছে কোলোয়েডাল। এবং টিন্ডাল এফেক্টে লাইটের কোন প্রপার্টি দেখা যায়? লাইটের স্ক্যাটারিং প্রপার্টি দেখা যায়, আলোর বিক্ষেপণ ধর্ম দেখা যায়, এইটা ইম্পর্টেন্ট। ঠিক আছে, সেন্ট্রিফিউগেশন প্রসেস কি? যে দুধ, মিল্ক থেকে ক্রিমকে সেপারেট করার পদ্ধতি। ওয়াশিং মেশিনে জামা কাপড় থেকে আমাদের নর্মাল যে ক্লথসের মধ্যে ডাস্ট পার্টিকেলগুলো আছে তাদেরকে সেপারেট করার পদ্ধতি, সেগুলো হচ্ছে আমাদের সব সেন্ট্রিফিউগেশন প্রসেস। ঠিক আছে, এটা মাথায় রাখতে হবে। আচ্ছা 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 আচ্ছা, এখান থেকে আর দরকার আমাদের যেটা, আচ্ছা, মিনারেল আর ওরের মধ্যে পার্থক্যটা ভালো করে পড়বে। ঠিক, মিনারেল মানে হচ্ছে খনিজ, যেটাকে আমরা মাটিতে পাই বা যেটা মাটিতে পাওয়া যায় সেটা হচ্ছে আমাদের খনিজ। ঠিক আছে, সেটা হচ্ছে আমাদের খনিজ। আর ওর বা আকরিকটা কি জিনিস? আকরিক হচ্ছে যেটা মাটিতে আমাদের পাওয়া তো যাবেই, মানে খনিজ থেকেই বেসিক্যালি আকরিক উৎপন্ন, মানে উৎপন্ন মিন্স হচ্ছে নিষ্কাশন করা হয়। তো সমস্ত আকরিক, মানে সমস্ত খনিজ আকরিক নয়, কারণ আকরিক হতে গেলে ইকোনমিক্যালি একটা ব্যাপার আমাদের দেখতে হবে, যে সেখান থেকে যে মেটালটা আমি এক্সট্রাক্ট করছি সেই মেটালটাকে আমি উৎপন্ন করে, ঠিক, আমি লাভজনক বা লাভবান হব কিনা সেটা ইম্পর্টেন্ট। ওই জন্য সমস্ত খনিজ আকরিক নয়, কিন্তু সমস্ত আকরিক খনিজ। ঠিক আছে, তো মিনারেল সোর্সের মধ্যে পার্থক্য, এটা মাথায় রাখবে। আকরিকের মধ্যে যে ইম্পিউরিটি ঢুকে থাকে, ধরো অ্যালুমিনিয়াম অক্সাইড বলছি, Al2O3, তো ওখান থেকে আমার অ্যালুমিনিয়াম দরকার। অক্সিজেন পার্টটা সেখানে ইম্পিউরিটি হিসেবে আছে। এই যে অক্সিজেন ইম্পিউরিটি হিসেবে আছে, সেইটাকে আমরা বলবো হচ্ছে তোমার গ্যাঙ্গু। ঠিক আছে, গ্যাঙ্গু বলা হয়। আর এই যে অক্সিজেন ইম্পিউরিটি আছে, সেই ইম্পিউরিটিকে দূর করার জন্য যেটা আমাদের দরকার সেটাকে বলা হয় হচ্ছে ফ্লাক্স। ঠিক, যেটা অক্সিজেন যে ইম্পিউরিটি আছে বা যে কোনো ইম্পিউরিটি আছে সেটাকে দূর করে বাইরে নিয়ে যাবে, সেটাকে বলবো ফ্লাক্স। আর এই গ্যাঙ্গু আর ফ্লাক্স একসাথে মিশে যেটা তৈরি হবে সেটাকে বলা হয় হচ্ছে স্ল্যাগ, SLAG, স্ল্যাগ। ঠিক আছে, বেশ, এটা হলো। নেক্সট পরেরটা দেখি আমরা। পরেরটা বলছে আচ্ছা, ক্যালসিনেশন আর হচ্ছে রোস্টিং, এই দুটো জিনিস ইম্পর্টেন্ট। দ্য প্রসেস অফ হিটিং বিলো দ্য মেল্টিং পয়েন্ট ইন দ্য প্রেজেন্স অফ এয়ার। যদি একটা মেটালকে হিট করা হয় এয়ারের প্রেজেন্সে, ইন দ্য প্রেজেন্স অফ এয়ার, টু রিমুভ দ্য ইম্পিউরিটি, ভালো করে বোঝো, তার মধ্যে যে অশুদ্ধি আছে সেই অশুদ্ধিগুলোকে বাইরে বার করার জন্য যদি একটা মেটালকে ধরে হিট করা হয়, সেই জিনিসটাকে বলা হয় হচ্ছে আমাদের ক্যালসিনেশন প্রসেস।
ইন দ্য প্রেজেন্স অফ এয়ার, এই সেম জিনিসটাই যদি ইন দ্য অ্যাবসেন্স অফ এয়ার হয় তখন আমরা তাকে বলবো বেসিক্যালি রোস্টিং প্রসেস। ঠিক আছে, তো এই ক্যালসিনেশন এবং রোস্টিং আকরিককে উত্তপ্ত করা একটা বায়ুর উপস্থিতিতে, একটা আমাদের বায়ুর অনুপস্থিতিতে। যেটা বায়ুর উপস্থিতিতে সেটাকে বলা হয় হচ্ছে ক্যালসিনেশন, যেটা অনুপস্থিতিতে সেটাকে বলা হয় হচ্ছে রোস্টিং। মাইন্ড ইট। এখান থেকে আচ্ছা, হ্যাঁ, অ্যাবভ মেল্টিং পয়েন্ট এক্সেস এয়ার, স্মেল্টিং প্রসেসটাও ইম্পর্টেন্ট। ঠিক আছে, এটাও আমাদের একটু মাথায় রাখতে হবে যে প্রসেস অফ হিটিং ওর অ্যাবভ দ্য মেল্টিং পয়েন্ট ইন এক্সেস এয়ার টু এ পিওর মেটাল। এটা যেমন মেল্টিং পয়েন্টের নিচে, এটা মেল্টিং পয়েন্টের ওপরে, এটা বায়ুর উপস্থিতিতে, এটা বায়ুর উপস্থিতিতে হবেই, কিন্তু এক্সট্রা বায়ু লাগবে, বেশি বেশি পরিমাণ অক্সিজেন লাগবে, যেটাকে বলা হয় হচ্ছে আমাদের স্মেল্টিং। ঠিক, দ্য প্রসেস অফ ক্রাশিং ওর টু এ রিজনেবল সাইজ বিফোর কনসেন্ট্রেশন ওর ইজ কল দ্য সিন্টারিং। এটা খুব একটা বেশি দরকার নেই, এটা লাগবে না। চলো নেক্সট হচ্ছে আমাদের যেটা লাগবে পিএইচ এর জায়গাগুলো তো সব বলে দিলাম, অ্যালোট্রপও বলে দিয়েছি। ঠিক আছে, কার্বন বলে দিয়েছি, ফিজিক্যাল কেমিক্যাল প্রসেস বলে দিয়েছি। ঠিক আছে, মোর্চের কথা সেটাও বলে দিয়েছি। হ্যাঁ, আচ্ছা, থার্মাইটের জায়গাটা লাগবে, এটা দ্য রিডাকশন অফ দ্য মেটাল অক্সাইড ফ্রম এ মেটাল বাই ইউজিং অ্যালুমিনিয়াম পাউডার, যেটা আমাদের এবছর ডাব্লিউবিসিএস পরীক্ষাতে এসছে। কন্টেন্ট দেখো সব এখান থেকে, এগুলো ডাব্লিউবিসিএস এর ব্যাচে সব করানো আছে, এখান থেকেই এসছে প্রশ্ন। ঠিক আছে, দেখো দ্য রিডাকশন অফ এ মেটাল অক্সাইড ফ্রম মেটাল বাই ইউজিং অ্যালুমিনিয়াম পাউডার। ঠিক আছে, অ্যালুমিনিয়াম পাউডার দিয়ে কাউকে রিডাকশন করার যে পদ্ধতি আছে সেটাকে বলা হয় হচ্ছে থার্মাইট পদ্ধতি। তো থার্মাইটে অ্যালুমিনিয়ামটা ইম্পর্টেন্ট, এটা মাথায় রাখবে। ঠিক, কোয়েঞ্চিং জিনিসটা কি বলছে, দ্য প্রসেস বাই হুইচ স্টিল ইজ হিটেড টু এ ব্রাইট রেডনেস। একটা স্টিলকে তাপ দিচ্ছ, সেটা রেড হয়ে যাচ্ছে, দেন সাডেনলি কুলড ইন ওয়াটার অর অয়েল বিকামস এক্সট্রা অর্ডিনারি। ঠিক আছে, হ্যাড ব্রিটেল ইজ কল্ড কোয়েঞ্চিং। তার মানে স্টিলকে ব্রিটেল করার যে পদ্ধতি আছে, গরম করে তারপর র্যাপিড ঠান্ডা করে ব্রিটেল করার যে পদ্ধতি আছে, সেই জিনিসটাকে কোয়েঞ্চিং বলা হয়। ওকে, আচ্ছা, অ্যানেলিং জিনিসটার মানে কি, যেমন কাঁচ তৈরি করার যে বিক্রিয়া। ঠিক আছে, কাঁচে কি লাগে, আমাদের ক্যালসিয়াম অক্সাইড লাগে, কাঁচে আমাদের ক্যালসিয়াম অক্সাইড লাগে। ঠিক আছে, ক্যালসিয়াম অক্সাইডের সাথে সাথে আমাদের লাগে হচ্ছে তোমার সোডিয়াম কার্বনেট, আর লাগে হচ্ছে আমাদের সিলিকা, বালি। তো এই তিনটে জিনিসকে, সোডিয়াম কার্বনেট, সিলিকা এবং ক্যালসিয়াম অক্সাইড, এই তিনটে জিনিসকে একসাথে হিট করলে সেটা ক্যালসিয়াম সিলিকেট এবং সোডিয়াম সিলিকেট 4SiO2, এই জিনিসটা তৈরি হয়, কার্বন ডাইঅক্সাইড সেখান থেকে বেরিয়ে যায়। তো কাঁচ তৈরি করতে প্রথমে 1700 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে মিক্সারকে হিট করতে হয়। তো হিট করার পরে কি হয়, যে টেম্পারেচারে আমরা হিট করলাম, সেই হিট করার পরে আমাদের সেটাকে র্যাপিড কুল করতে হয়, খুব তাড়াতাড়ি ঠান্ডা করতে হয়। তো সেইটা জমাট বেঁধে কাঁচ তৈরি হয়। এটা একটা অ্যামারফাস সলিড, মানে অনিয়তাকার, লাইট পড়লে চকচক করবে না। এবার এই যে কুলিংয়ের যে ব্যাপারটা আছে, সেই ব্যাপারটা যদি আমরা র্যাপিড কুলিং না করে স্লো কুলিং করি, তখন আমাদের যেটা তৈরি হবে বা যে প্রসেসটা হবে, সেই প্রসেসকে আমরা বলবো অ্যানেলিং প্রসেস। ঠিক আছে, তো স্লো কুলিং অফ গ্লাস, সেটাকে আমাদের অ্যানেলিং প্রসেস বলা হয়। বেশ, এখান থেকে আমাদের আর লাগবে হচ্ছে, এগুলো তো সব কিছুই আমাদের বলা হয়ে গেছে। ঠিক আছে, শ্বসনও বলে দিয়েছি। হ্যাঁ, সিলভার হ্যালাইডের যে জায়গাটা, এই জায়গাটা ইম্পর্টেন্ট। অ্যালোট্রপ আমরা বলে দিয়েছি। এইটা 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 রাবারের ভ্যালকানাইজেশন বলে দিয়েছি। পলিমারের জায়গাটা একটু ভালো করে দেখে যাবে, যেমন ইথিলিন থেকে কি তৈরি করা হয়, পলিথিন। ন্যাচারাল রাবারের কেমিক্যাল নেম কি, আইসোপ্রিন। ঠিক আছে, ব্যাকেলাইট কি থেকে তৈরি করা হয়, ফেনল এবং ফর্মালডিহাইড। নাইলন 66 কোন কাজে লাগে, হ্যাঁ। তারপরে ধরো তোমার টেফলন, পলিটেট্রাফ্লুরো ইথিলিন। পিভিসির ফুল ফর্ম কি, পলিভিনাইল ক্লোরাইড। কোথায় এটা ব্যবহার করা হয়, ওয়াটার ট্যাঙ্ক তৈরি করতে, ওয়াটার পাইপ তৈরি করতে। ঠিক আছে, এই জায়গাগুলোকে একটু ভালো করে দেখে যাবে। ওকে, এগুলো সব এখানে বলা আছে। আচ্ছা, নেক্সট যেগুলো নতুন নতুন সেগুলো একটু দেখে নিচ্ছি। হ্যাঁ, এই একটা প্রশ্ন খুব ইম্পর্টেন্ট, যে একটা তুমি যদি লোহার পেরেক আছে একটা, when an iron nail is dipped in the copper sulfate it acquires brown coating copper as a result displacement reaction। এটা তুমি একটা লোহার পেরেককে যদি কপার সালফেটে তুমি দিয়ে দাও, সেই কপার সালফেটে দিয়ে দিলে এই কপারটা যেটা হবে, সেই কপারটা, সরি, লোহার পেরেকটা যেটা হবে, সেই লোহার পেরেকটা FeSO4 কনভার্সন হবে এবং কপার সেই জিনিসটা পড়ে থাকবে। এটা একটা রেডক্স রিয়াকশনের এক্সাম্পল। তুমি দেখো যে লোহা 0 স্টেট থেকে +2 স্টেটে কনভার্সন হচ্ছে, আর কপার +2 স্টেট থেকে 0 স্টেটে কনভার্সন হচ্ছে। তো একটা আমাদের অক্সিডেশন আছে, একটা আমাদের রিডাকশন আছে, তো এটা আমাদের রেডক্স রিয়াকশন হবে। মাইন্ড ইট। ঠিক আছে, নেক্সট এরপরে আমাদের এটা
এটা হ্যাঁ, চুনের মধ্যে জল যোগ করলে ঠিক আমাদের কি টাইপের রিয়াকশন হয়, ক্যালসিয়াম অক্সাইডের মধ্যে জল যোগ করলে ক্যালসিয়াম হাইড্রক্সাইড হয়, সেটা এক্সোথার্মিক রিয়াকশন। ঠিক আছে, ক্যালসিয়াম অক্সাইড এটাকে কুইকলাইম বলা হয়। এটার মধ্যে তুমি জল যখন যোগ করবে এটা তৈরি হবে CaOH2। CaOH2 মানে এটা হবে হচ্ছে স্লেগ লাইম। এটা কি বলছি, এটা হবে হচ্ছে স্লেগ লাইম। ক্যালসিয়াম হাইড্রক্সাইড এবং ক্যালসিয়াম মানে হাইড্রক্সাইডটা একটা কি টাইপের রিয়াকশন বলবে, এক্সোথার্মিক রিয়াকশন। ঠিক আছে, এক্সোথার্মিক। চুন জল, ঠিক আছে, কলিচুন বলে এটা হয়, পোড়াচুন এটা হচ্ছে কলিচুন। আচ্ছা, মাসেল ফ্যাটিক কেন হয়? ল্যাকটিক অ্যাসিডের জন্য। দুধ কেন টক হয়ে যায়? ল্যাকটিক অ্যাসিডের জন্য। এটা দুধের পিএইচ কমে যায়, এই জন্য দুধের ক্যানের মধ্যে কি করা হয়, আমাদের ওই কলা পাতা রাখা হয়, ঠিক আছে, যাতে করে কিনা দুধে ছত্রাক না হয় এবং দুধ যাতে টক না হয়ে যায়। আচ্ছা, লিটমাস পেপার কি থেকে তৈরি করা হয়? লাইকেন থেকে তৈরি করা হয়। লিটমাস পেপার যে কোনো অ্যাসিড যার মধ্যে কার্বন থাকবে না সেগুলো সব অজৈব অ্যাসিড হবে, স্ট্রং অ্যাসিড হবে, HCl, H2SO4, HNO3 এগুলো। আর যেগুলো অর্গানিক অ্যাসিড, জৈব অ্যাসিড, সেগুলো সবকটা হচ্ছে উইক অ্যাসিড হয় আমাদের। ঠিক আছে, তো সেই উইক অ্যাসিডের মধ্যে HCOOH, CH3COOH এগুলো আমাদের আছে। এগুলো সব ফর্মিক অ্যাসিড বলো, তোমার হচ্ছে অ্যাসিডিক অ্যাসিড বলো, এগুলো সব কি টাইপের অ্যাসিড? এগুলো সব জৈব অ্যাসিড। এগুলো প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আমাদের বডির সাথে জড়িত। তো কোন অ্যাসিডের কোথায় পাওয়া যায়? যেমন লেবুতে কোন অ্যাসিড থাকে? ঠিক আছে, সাইট্রিক অ্যাসিড, আপেলে ম্যালিক অ্যাসিড, তেঁতুলে টার্টারিক অ্যাসিড, হ্যাঁ, পিঁপড়ের ঘুলে আমাদের ফর্মিক অ্যাসিড, ঠিক আছে, স্পিনাচ বা পালং শাকে অক্সালিক অ্যাসিড, এগুলো আমাদের দরকার। ঠিক, আচ্ছা, পিএইচ তো আমরা বলে দিলাম। বেশ, জিপসামকে প্লাস্টার অফ প্যারিস এই করা হয়। বেশ, মোটামুটি আমাদের যেগুলো যেগুলো ডিসকাশন করলাম, ঠিক আছে, রাস্টিং ডিসকাশন করা হয়ে গেছে এটা। হ্যাঁ, ফটো সেন্সিটিভ ডিভাইসে কি ব্যবহার করা হয় সেটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, ফটো সেন্সিটিভ ডিভাইস মানে হচ্ছে ফটোগ্রাফিক ফিক্সার, সোডিয়াম থায়োসালফেট আর হচ্ছে সিলভার ব্রোমাইড, এটাকে হাইপো সলিউশন বলা হয়। তো ফটোগ্রাফির কোয়ালিটি এই জিনিসটা বাড়ানোর জন্য বেশ, মানে কোন সলিউশনের ওপরে আলোর প্রভাব আছে এটা যদি জানতে চাই তো সেটা আমাদের উত্তর হবে সোডিয়াম থায়োসালফেট এবং সিলভার ব্রোমাইড। যাই হোক, তো কোয়েশ্চেন আসবে মোটামুটি 5-6টা, ধরো 5-6টা থেকে 7টা টোটাল কেমিস্ট্রি থেকে। ঠিক আছে, তো 7টা কোয়েশ্চেনের জন্য যা তোমাদের বলে দিলাম, বা এখানেই 60-65টা যে কটা স্লাইড দেওয়া আছে, মোর দ্যান এনাফ। ঠিক, তো ভালো করে এগুলো পড়ো। এগুলো পড়লে আশা করি তোমাদের আর কোনো রকম কোনো প্রবলেম থাকবে না। ঠিক আছে, আচ্ছা, একটা জিনিস একটুখানি ভালো করে দেখে নাও। ওকে, আমাদের এই ইউনিটি সফট, আমাদের যেটা আছে এই ইউনিটি, মানে তোমরা এখানে যেটা দেখতে পাচ্ছ, ঠিক আছে, তো এটাতে তোমরা কি করতে পারবে? এটাতে তোমরা, এক মিনিট, এই ইউনিটি সফটওয়্যারে তোমরা ইউটিউবে যারা তোমরা ক্লাস করছো ভালো করে দেখে নাও। ইউটিউবে যারা তোমরা ক্লাস করছো, তো ইউটিউবে ক্লাসের সময় আমাদের পোল অপশন চালু থাকে, যে তোমরা যখন লাইভ ক্লাস করছো একটা এমসিকিউ আসবে, তার 4টে অপশন থাকবে ABCD। তো সেখানে তোমরা পোল করতে পারবে। পোল করতে পারবে ইন দ্য সেন্স হচ্ছে তোমরা ABCD তোমরা কমেন্টে লিখে দিলেই সেটা আমাদের পোলে চলে আসবে। সেখানে তোমরা র্যাঙ্ক দেখতে পারবে আফটার এক্সাম, ঠিক, বা আফটার ক্লাস, যে তুমি যতগুলো প্রশ্ন আছে ততগুলোর মধ্যে কতগুলো ঠিক করেছো, তুমি কতটা টাইম নিয়েছো, সেই জিনিসগুলো সব এখানে দেখা যাবে। প্লাস তোমাদের কিছু ডাউট থাকলে সেই ডাউটগুলো এখানে শো করবে। এবং ক্লাস চলাকালীন কিছু ডাউটের সাথে যদি কিছু 3D মডেল অ্যাসোসিয়েটেড করা যায়, ঠিক আছে, যেখানে তোমাদের একটা কনটেক্স ধরো 3Dর ছবির মাধ্যমে দেখানো যাচ্ছে, তো সেই সব কিছু কিন্তু আমাদের এই ইউনিটি ফিচারে আছে। তো ইউটিউব ক্লাস আরও বেশি ইন্টারঅ্যাক্টিভ হবে। ঠিক, তোমাদের ক্লাসে পার্টিসিপেট করতে আরও বেশি ভালো লাগবে, যেখানে তোমরা নিজের র্যাঙ্ক দেখতে পারবে, একটা রিয়েল এক্সাম, একটা কম্পিটিশন ফিল হবে। তো প্রত্যেককে বলবো যে আমাদের WBPSC ওয়ালা ইউটিউব চ্যানেলটা ভালো করে তোমরা ফলো করো, এবং সেই ইউটিউব চ্যানেল থেকে তোমরা, মানে এই চ্যানেল থেকে তোমরা অনেক কিছু সাবজেক্টিভ ম্যাটার শিখতে পারবে। প্রত্যেকটা এক্সাম যখন হচ্ছে তার নোটিফিকেশান, ঠিক কবে থেকে এক্সাম চালু, কবে থেকে ফর্ম ফিল আপ চালু হবে, এই সম্পর্কিত যেগুলো নন একাডেমিক আমাদের তথ্য আছে, যেগুলো আমাদের কন্টেন্টের পাশাপাশি দরকার, সেগুলো তোমরা ইউটিউব চ্যানেল থেকে পাবে। এবং ইউটিউবের লাইভগুলো খুব ভালো করে তোমরা করতে থাকো। এখান থেকে আশা করি তোমাদের এক্সাম প্রিপারেশন পুরোপুরিভাবে হয়ে যাবে। ঠিক আছে, চলো, তো ফুড এসআই ওয়ান শট কেমিস্ট্রি আমাদের এইটুকুকে ভালো করে রিভিশন করো। আশা করি তোমাদের 5-6টা কোয়েশ্চেন যেটা দেবে সব কিছুই এখান থেকেই আসবে। চলো, জয় হিন্দ, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ভিডিওতে সবার সাথে আবার দেখা হবে।